আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর চ্যাপ্টারটা। তো ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের দ্বিতীয় চ্যাপ্টার। তো এটা বলতে গেলে একদম বেসিক চ্যাপ্টার। বেসিক চ্যাপ্টার বলতে এটা সব জায়গায় কাজে লাগবে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোতে কাজে লাগবে। হ্যাঁ, আমরা অনেকে ভাবি যে ভেক্টর চ্যাপ্টারটা অনেক ইজি, অ্যাকচুয়ালি অনেক ইজি না। ভেক্টর চ্যাপ্টার থেকে প্রশ্ন একটু ঘুরে আসলে আমরা পারি না, ঠিক আছে, এটা আমি জানি। তারপরে হইতেছে যে ভেক্টর চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। হ্যাঁ, তো ভেক্টর চ্যাপ্টারটা কখনো মিস দেওয়া উচিত না। আর ভেক্টর চ্যাপ্টার মিস দিলে এর পরের চ্যাপ্টারগুলো কখনো ঠিক করে বোঝা যায় না। তো আমাদের ভেক্টর চ্যাপ্টারটা আসলে সুন্দর করে শেষ করা একটা দায়িত্ব আমাদের সবার। তো আমি আজকে সেই চ্যাপ্টারটাই ধরলাম, যে ভেক্টর চ্যাপ্টারটা আজকে ভেক্টরের প্রথম লেকচার। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে। তো ভেক্টর চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে রাশি। প্রথম টপিক কি? প্রথম টপিক হচ্ছে রাশি। রাশি, ওকে। প্রথম টপিক হচ্ছে কি? রাশি। আচ্ছা, রাশি কি? রাশি হচ্ছে যে এই যে আমাদের দুনিয়ায় যত কিছু, যা কিছু পরিমাপ করা যায় সবই হচ্ছে রাশি, ঠিক আছে। সবই হচ্ছে কি? রাশি। যা পরিমাপ করা যায় তাই রাশি। আমি যদি বলি একটা ক্রিকেট ব্যাটসম্যান ছক্কা মারছে, তো ছক্কা মারার পর আমরা হিসাব করি না যে ছক্কাটা কতটুকু দৈর্ঘ্যের হয়েছে? এই যে এটা একটা পরিমাপ করা গেছে। তারপর হচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের ভর কত এটা পরিমাপ করি, আমাদের ভর পরিমাপ করা গেছে। তারপর হচ্ছে আমাদের কি বলে, সূর্য উঠছে, এরপর সূর্য উঠলে দেখলে আমরা মোবাইলে যে টেম্পারেচার দেখি, টেম্পারেচার দেখা যায়, ঠিক আছে। টেম্পারেচার দেখা গেলে টেম্পারেচার কি পরিমাপ করা গেছে, তারপর আমরা বলি যে এখন কয়টা বাজছে, এখন 2টা বাজছে। তো এটা সময়, ঠিক আছে, সময়ও পরিমাপ করা গেছে। তো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই সবই হলো রাশি, ঠিক আছে। আমি যদি তাহলে রাশির সংজ্ঞাটা লিখি, রাশির সংজ্ঞাটা যদি আমি সুন্দর করে লিখি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তার সবই হলো রাশি, তার সবই হলো রাশি। রাশি যেমন কি কি হইতে পারে? যেমন আমি যদি বলি, যেমন হচ্ছে যে আহ দৈর্ঘ্য, এক্সাম্পল যদি বলি, যেমন দৈর্ঘ্য, হ্যাঁ, দৈর্ঘ্য, তারপর হচ্ছে কি, দৈর্ঘ্য হইতে পারে, তারপর হচ্ছে ভর হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে তাপমাত্রা হতে পারে, এই যে এতক্ষণ যা যা উদাহরণ দিলাম, তাপমাত্রা হতে পারে, তারপর সময় হতে পারে, হ্যাঁ, সময় হতে পারে, তারপর হচ্ছে কি আর কি হইতে পারে। তো এগুলাই মোটামুটি ইত্যাদি দিয়ে দিলে হচ্ছে, মানে যা কিছু পরিমাপ করা যাবে তা সবই হচ্ছে রাশি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এখন তুই তো বলতে পারো যে ভাই তাহলে তো সবই পরিমাপ করা যায়, তাহলে তো সবই রাশি। না ভাই, সবই রাশি না। কেন সবই রাশি না? তুই কি কখনো তোর ইমোশন পরিমাপ করতে পারবি? তোর ইমোশন কি কখনো পরিমাপ করা যায়? না। সেই জন্য এখানে আরেকটা ওয়ার্ড আমি বলেছি, ভূত জগতে। কোন জগতে? ভূত জগতে। ইমোশনটা কি কোন জগৎ? মনোজগতের না? তো মনোজগতের কোনো কিছু কি তুই পরিমাপ করতে পারবি? পারবি না। তুই পারবি কিসের? ভূত জগতের মোটামুটি সবকিছুই পরিমাপ করা যায়, ঠিক আছে। হ্যাঁ, তো এটা লিখে দিই, সবকিছু কিন্তু পরিমাপ করা যায় না। হ্যাঁ, সবকিছু পরিমাপ করা যায় না, সবকিছু পরিমাপ করা যায় না, সবকিছু পরিমাপ করা যায় না। হ্যাঁ, যেমন ইমোশন, যেমন ইমোশন, ঠিক আছে। ইমোশন কোন জগতের? মনোজগতের। মনোজগতের, তো মনোজগতের তো কোনো কিছু পরিমাপ করতে পারবি না, ঠিক আছে। আমরা পারবো কিসে? ভৌত জগতের। ভৌত জগৎ মানে কি? ভৌত জগৎ মানে হচ্ছে এই যে আমাদের চারপাশে যা এই জগৎটা দেখতেছি, মানে যা আমরা খালি চোখে দেখতেছি এটাই ভৌত জগৎ, ঠিক আছে, যা খালি চোখে দেখা যায়। হুম, যেমন টেম্পারেচার কত? টেম্পারেচার কি তুই তুই হয়তো চোখে দেখতেছিস না, কিন্তু টেম্পারেচার সূর্য তো দেখতেছিস, একটা আনুমানিক তোর গায়ের মধ্যে পড়তেছে, হ্যাঁ, সূর্যের তাপ, তুই এই তাপ দেখে তো আমরা অনুমান করে অনেক কিছু বলতে পারি। দৈর্ঘ্য, তারপর হচ্ছে একটা টেবিলের দৈর্ঘ্য কত, টেবিলটা তো আমরা চোখে দেখতেছি। ভর কত? তোকে তো আমি তোর ভর কত বললে তোর অনুমান করে বলতে পারতেছি না তোর ভর কত হইতে পারে তোকে দেখলে। এই যে যা খালি চোখে দেখা যায়, যাদেরকে দেখতে পারি, তাদেরকে যে পরিমাপটা করা হয়, তাদেরকে নিয়ে যে পরিমাপটা করা হয়, এগুলো হচ্ছে রাশি, ঠিক আছে। তো ভৌত জগতে, ভৌত জগৎ মানে কি? যা দেখা যায়। তো আমরা তো মনোজগতে কিছু দেখতে পারবো না, এটা
আমরা মাপতেও পারবো না, পরিমাপ করতে পারবো না। হ্যাঁ, তাই সব রাশি না, তাই সব রাশি না। ওকে, আশা করি রাশি জিনিসটা কি বুঝাতে পারছি আমি। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে রাশির প্রকারভেদ। এখন কি, এখন হচ্ছে রাশির প্রকারভেদে আসি। পরে বেজে যাই। আচ্ছা, পরে বেজে যাবো না, এখানে লিখবো কি জানে। আচ্ছা, পরে বেজে গেলে মনে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো রাশির প্রকারভেদ। এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো রাশির প্রকারভেদ। রাশির প্রকারভেদ, ঠিক আছে, রাশির কি প্রকারভেদ টপিকের নাম। রাশি কয় প্রকার, রাশি হচ্ছে দুই প্রকার। রাশি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি বা যৌগিক রাশি যেটাকে বলি আর কি। আমরা যদি এটা লিখি রাশি কয় প্রকার সুন্দর করে লিখি, তাহলে আমাদের আসবে কি, রাশি দুই প্রকার, ঠিক আছে। তো এটাকে আমরা একটু সুন্দর করে নোট করি। ঠিক আছে, ওকে। একটা হচ্ছে কি মৌলিক রাশি আর একটা হচ্ছে কি লব্ধ রাশি, ঠিক আছে। একটা হচ্ছে কি মৌলিক, মৌলিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। তো কোনটা মৌলিক রাশি কোনটা লব্ধ রাশি, ঠিক আছে, কোনটা মৌলিক রাশি কোনটা লব্ধ রাশি। আচ্ছা, মৌলিক রাশি হচ্ছে যে যেগুলো স্বাধীন আর নিরপেক্ষ। স্বাধীন আর নিরপেক্ষ মানে কি, আমার নাম স্বাধীন, ঠিক আছে, আমি মানে ওরা হচ্ছে আমার মতন, আমি আমি কারোর উপর নির্ভরশীল না, ঠিক আছে, আমি আমার মতন করে চলতে পারি, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি। স্বাধীন মানে কি, নিজের ইচ্ছে চলতে পারে। তাহলে ওরা কি, ওরা হচ্ছে মৌলিক রাশিগুলো হচ্ছে স্বাধীন এবং নিরপেক্ষ। আমি উদাহরণ দিলে বুঝবি। হুম, স্বাধীন ও নিরপেক্ষ, স্বাধীন ও নিরপেক্ষ, ওকে, স্বাধীন ও নিরপেক্ষ। লব্ধ রাশি কোনগুলা, লব্ধ রাশি হচ্ছে যে যেগুলো হচ্ছে অন্যের অধীনে থাকে, ঠিক আছে, মানে মৌলিক রাশিগুলাকে ইউজ করে লব্ধ রাশি হয়, ঠিক আছে। ওরা স্বাধীনভাবে থাকতে পারে না, ওদেরকে ওদের পূর্ণতা পায় যে আরেকটা মৌলিক রাশির হেল্প নিয়ে, ঠিক আছে। আরেকটা মৌলিক রাশি বলতে একাধিক মৌলিক রাশির হেল্প নিয়ে ওরা পূর্ণতা পায়, ঠিক আছে। মানে একাধিক মৌলিক রাশি মিলে লব্ধ রাশি হয়। তার মানে কি, লব্ধ রাশি নিজস্ব কোনো রাশি না। হ্যাঁ, স্বাধীনভাবে চলাচল করতে পারে, ওদেরকে নির্ভর করতে হয় মৌলিক রাশির উপর। তার মানে কি, ওরা অধীন। স্বাধীনের বিপরীত অধীন, ঠিক আছে। যদি আমার নামটা অধীন রাখা উচিত ছিল, কারণ আমি কখনো স্বাধীন ছিলাম না। অধীন, তাহলে এবং নির্ভরশীল, এই যে নির্ভরশীল, হ্যাঁ, অন্যের অধীনে যেহেতু আসে তাহলে তো নির্ভরশীল হবে। ওকে, অধীন ও নির্ভরশীল, তাহলে মোটামুটি একটু তো আইডিয়া পাইছি নাকি। যেমন মৌলিক রাশি কয়টি, মৌলিক রাশি হচ্ছে যে খেয়াল রাখতে হবে, মৌলিক রাশি হচ্ছে 7টি। মৌলিক রাশি কয়টি, মৌলিক রাশি 7টি। এই 7টি মৌলিক রাশিকে ইউজ করে অসংখ্য লব্ধ রাশি হয়। লব্ধ রাশি কয়টি, অসংখ্য। লব্ধ রাশি কিন্তু অসংখ্য, কারণ 7টি কি মৌলিক রাশিকে ইউজ করে অসংখ্য লব্ধ রাশি হয়। তাহলে একটু বুঝাতে পারছি আশা করি। হুম, তারপর হচ্ছে যে, তারপর মৌলিক রাশি হচ্ছে কারো গুণফল বা ভাগফল না, ঠিক আছে। মৌলিক রাশি নিজস্ব একটা রাশি, মানে ওরা ওরা ইন্ডিভিজুয়াল একটা রাশি, ঠিক আছে। ওরা কারো গুণফলের কারণে আসেনি কিংবা কারো ভাগফলের কারণে আসেনি, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা লাইন লিখতে পারি, গুণফল বা ভাগফল না, ঠিক আছে, গুণফল বা ভাগফল নয়, গুণফল বা ভাগফল, ভাগফল নয়। হ্যাঁ, কিন্তু লব্ধ রাশিগুলা হচ্ছে মৌলিক রাশিরই গুণফল আর ভাগফল, ঠিক আছে। ওই মৌলিক রাশির গুণফল ভাগফল করলে তখন লব্ধ রাশিগুলো পাওয়া যায়। কারণ আমরা আগে বলছি কি, লব্ধ রাশিগুলো কি মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাহলে মৌলিক রাশির গুণফল বা ভাগফল। বুঝতে পারছি, ওকে। আমি যদি এখন এক্সাম্পল দিই, এক্সাম্পল না দিলে আমাদের কখনো ক্লিয়ার হয় না। ধর কি দিয়ে এক্সাম্পল দেওয়া যায়, আচ্ছা, এই কালার, লাল কালার দিয়ে এক্সাম্পল দিই। হ্যাঁ, ধর এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, ঠিক আছে। তা আমাকে একজন বললো যে এই পয়েন্টের দৈর্ঘ্য কত, তো দৈর্ঘ্য কেমনে বের করব, একদম ইজি না। দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে এখান থেকে
একটু লম্ব টেনে দিব, তাহলে এটাই তো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য না? তো এটা দৈর্ঘ্য বের করতে আমার কি কারো হেল্প লাগছে? অন্য কোনো রাশির হেল্প লাগছে? দৈর্ঘ্য তো নিজে একটা রাশি, ঠিক আছে? এই যে দৈর্ঘ্য মেপে ফেললাম, কারো হেল্প লাগছে? অন্য কোনো রাশির হেল্প লাগছে? লাগেনি। তাহলে এটা একটা মৌলিক রাশি, ঠিক আছে? আমি যদি আরেকটা কথা বলি, যদি আমি একটা শেপ আঁকি, আমি যদি একটা শেপ নিই, ওকে, এই যে এই শেপটা, আশা করি দেখা যাচ্ছে শেপটা। আমাকে বলছে একজন যে এই শেপটার ক্ষেত্রফল কত বের করো, ক্ষেত্রফল কত বের করতো, বের করো। এই শেপটার ক্ষেত্রফল বলতে এই যে একটু অংশের ক্ষেত্রফল, এই যে একটু অংশের ক্ষেত্রফল বের করতে বলছে আর কি। ঠিক আছে, ক্ষেত্রফল মানে কি, এই যে পুরো অংশটা জুড়ে তো ক্ষেত্রফল হয়, তাই না? এই যে একটু অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, তো আমি তো এখন পুরাটা রং করবো না, কারণ আমি তো রং মিস্ত্রি না, আমি রং করতেছি না। তো একটু অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগবে দেখ, আমাদেরকে প্রথমে বলতে হবে যে একটু অংশ কি, এটা হচ্ছে দৈর্ঘ্য না? দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে একটু, এটাকে দৈর্ঘ্য বলি, আর একটু অংশ কি বলি, প্রস্থ বলি। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রস্থ একটা দৈর্ঘ্য। হ্যাঁ, কারণ দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই, ঠিক আছে? প্রস্থ বলে তো কোনো কিছু আসলে কোনো রাশি নেই, ঠিক আছে? এটা যেমন দৈর্ঘ্য, এটাও তেমন একটা দৈর্ঘ্য, এটা ছোট দৈর্ঘ্য আর কি, আর এটা বড় দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে বড় দৈর্ঘ্যটাকে দৈর্ঘ্য হিসেবে বলি, আর ছোট দৈর্ঘ্যটাকে প্রস্থ বলি, ঠিক আছে? তো বলতে গেলে এটাও একটা দৈর্ঘ্য। এখন দেখ ক্ষেত্রফল সমান কত, এখন যদি বলি ক্ষেত্রফল বের করতে বলি, আমি যদি বলি এটা ক্ষেত্রফল বের করো, তাহলে কি হবে? এটার ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই তো? তো দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য আর কি। দুইটা মৌলিক রাশি না, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য আরেকটা মৌলিক রাশি। তো দুইটা মৌলিক রাশি গুণফলের কারণে ক্ষেত্রফলটা পাচ্ছি। আমরা দুইটার দৈর্ঘ্যের গুণফলের কারণে ক্ষেত্রফল পাচ্ছি, মানে মৌলিক রাশির উপর নির্ভরশীল না ক্ষেত্রফল এটা। আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, আমাদের আগে দৈর্ঘ্যকে ইউজ করে তারপর ক্ষেত্রফলটা বের করতে হবে। তো তার মানে ক্ষেত্রফল অবশ্যই মৌলিক লব্ধ রাশি। লব্ধ রাশি মানে কি, ইয়ার তার হেল্প নেওয়া লাগছে, দৈর্ঘ্যের রাশি, দৈর্ঘ্য মৌলিক রাশিটা হেল্প নেওয়া লাগছে। হ্যাঁ, আমি যদি এরকম আর একটা কথা বলি, আয়তন বের করতে বলি, আয়তন, ঠিক আছে? আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তার মানে আয়তন একটা কি, এই যে আয়তন একটা কি লব্ধ রাশি। কারণ এটা কেমনে পাইছি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য আবার উচ্চতা, মৌলিক রাশিগুলো মিলে পাইছি না? এই যে মৌলিক রাশিগুলোর অধীনে যে আমরা, মানে মৌলিক রাশিগুলোর অধীনে যে আমরা মৌলিক রাশিগুলোকে ইউজ করে যে নতুন রাশি পাচ্ছি, লব্ধ রাশি পাচ্ছি, এগুলো হচ্ছে লব্ধ রাশি, ঠিক আছে? যে নতুন রাশিগুলো পাচ্ছি মৌলিক রাশিকে ইউজ করতে হচ্ছে। কিন্তু মৌলিক রাশির ক্ষেত্রে কি মৌলিক রাশি কাউকে ইউজ করছে না? এই যে একদম সিম্পল দৈর্ঘ্য। আচ্ছা, 7টি মৌলিক রাশির নাম আমি বলে দিই, 7টা মৌলিক রাশির নাম বলে দিই। এটা যদি ফিজিক্সের পড়া না, এটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে পড়া, তো আমি এখানে এই চ্যাপ্টারে বলে দিই যেহেতু টপিকটা উঠছে। এক হচ্ছে যে, এক তো যেটা বলছে সেটাই, দৈর্ঘ্য। হ্যাঁ, দুই হচ্ছে কি, আমরা ভর, তারপর হচ্ছে তিন, তিন হচ্ছে যে দৈর্ঘ্য, ভর, তারপর সময়। হুম, চার বলতে পারি তাপমাত্রা। পাঁচ হচ্ছে যে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। ছয় হচ্ছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা কি, এটাই চ্যাপ্টার, এই চ্যাপ্টার পড়ানো, তাই আমি এখানে যাচ্ছি না, শুধু শুধু দীপন তীব্রতা। আর সাত হচ্ছে যে পদার্থের মূল, ঠিক আছে? পদার্থের মূল। তো এই সাতটা মৌলিক রাশি বলতে কি বুঝছি, এই সাতটা মৌলিক রাশি বলতে বুঝছি এই যে লব্ধ রাশি যেগুলো পাবো না, এই লব্ধ রাশিগুলো হচ্ছে এই সাতটা মৌলিক রাশিকে ইউজ করেই হবে, ঠিক আছে? এই সাতটা মৌলিক রাশিগুলোকে ইউজ করে হচ্ছে লব্ধ রাশিগুলো আমরা পাবো। সেই জন্য লব্ধ রাশি অসংখ্য, সাত, এটা এগুলোকে কতভাবে সাজাতে পারি, কতভাবে কি করতে পারি, ঠিক আছে? এগুলো অসংখ্য লব্ধ রাশি। কারণ এখন কথা হচ্ছে কি, তার মানে কি লব্ধ রাশি এটা কি, মৌলিক রাশি, সেটা কি আমরা আশা করি একদম ডিটেলসে জানতে পারছি, ঠিক আছে? তাহলে আমরা এখন পরবর্তী টপিকে তাহলে অগ্রসর হচ্ছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে রাশির প্রকারভেদ, মৌলিক রাশি আর লব্ধ রাশির উপর ভিত্তি করে। রাশির প্রকারভেদ আবার অন্যভাবে হয়। রাশির প্রকারভেদ যদি আমরা দিক পরিমাপের ভিত্তিতে করি, ঠিক আছে? রাশির প্রকারভেদটা এখন কিসের ভিত্তিতে করব, দিক পরিমাপের ভিত্তিতে করব, দিক মানে ডিরেকশন। তাহলে রাশির প্রকারভেদ, রাশির প্রকারভেদ দিক পরিমাপের ভিত্তিতে, দিক
পরিমাপের ভিত্তিতে। দিক পরিমাপের ভিত্তিতে। ওকে, তাহলে রাশির প্রকারভেদ যদি দিক পরিমাপের ভিত্তিতে হিসাব করি, তাহলে তখনও রাশি কয় প্রকার? তখনও রাশি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে স্কেলার রাশি। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে ভেক্টর চ্যাপ্টারে ঢুকতেছি, ঠিক আছে? তাহলে আমি যদি আবার প্রিভিয়াস পৃষ্ঠা থেকে আমি একটু অংশ কপি করে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা সুন্দর হবে। এই যে একটু অংশ কপি করে নিয়ে আসি, কপি পেস্ট, ঠিক আছে? তাহলে এখন দিক পরিমাপের ভিত্তিতে যদি রাশি কয় প্রকার হিসেব করি, তাহলে কি হবে? তাহলেও রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? হচ্ছে কি স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কোনগুলা? স্কেলার রাশি হচ্ছে কি, যে সকল রাশি, রাশি কি এটা আমি অলরেডি বুঝে দিয়েছি, রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়। তো যেগুলো পরিমাপ করার জন্য কোনো দিক বলতে হয় না, সেইগুলো হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমি যদি স্কেলার রাশির সংজ্ঞাটা দিই, কারণ স্কেলার রাশির সংজ্ঞাটা আলাদা করে লিখে দিচ্ছি, কারণ এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? যে স্কেলার রাশি, স্কেলার রাশি, ঠিক আছে? স্কেলার রাশি, ওকে। স্কেলার রাশি কাকে বলবো? যে সকল রাশির কেবলমাত্র মান রয়েছে, কোনো নির্দিষ্ট দিক নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। মানে যেগুলো পরিমাপ করার জন্য শুধু দিক, সরি, শুধু মান জানলেই হচ্ছে, শুধু এদের কোনো দিক নেই। যেমন তোর ভর, তো ভরের কোনো দিক আছে? তোর ভর এত কেজি, 55 কেজি, তো 55 কেজি এটা তো একটা মান, ঠিক আছে? তো এটা তো কোনো দিক নেই, 55 কেজি অমুক দিকে তমুক দিকে, এটা তো কোনো দিক নেই। তাহলে আমরা স্কেলার রাশির সংজ্ঞাটা কি বলতে পারি? যে সকল রাশি কেবলমাত্র মান রয়েছে, কোনো নির্দিষ্ট দিক নেই। যে সকল রাশির, যে সকল রাশির, যে সকল রাশির কেবলমাত্র মান রয়েছে, কেবলমাত্র কেবলমাত্র মান রয়েছে, মান রয়েছে, কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা নেই, কোনো নির্দিষ্ট দিক নেই, কোনো নির্দিষ্ট দিক নেই, নির্দিষ্ট দিক নেই, সেই সকল রাশিকে আমরা কি বলবো? সেই সকল রাশিকে স্কেলার রাশি বলে। সেই সকল রাশিকে, সেই সকল রাশিকে স্কেলার রাশি বলে। ওকে, সেই সকল রাশিকে স্কেলার রাশি বলে। তাহলে স্কেলার রাশিকে আশা করি বুঝাতে পারছি। এখন তাহলে ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি নিশ্চয়ই উল্টাটা হবে, ঠিক আছে? আর ভেক্টর রাশিতে যাওয়ার আগে আগে স্কেলার রাশি কিছু এক্সাম্পল দিয়ে দিই। হ্যাঁ, যেমন হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, তারপর হচ্ছে যে ভর, ঠিক আছে? দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি? মানে একটা জিনিসের মানে সাইজ কত? তো সাইজ 5 মিটার হতে পারে, 6 মিটার হতে পারে। এটা কি কোনো নির্দিষ্ট দিক আছে যে 5 মিটার অমুক দিকে, 5 মিটার 5 মিটার সাইজ এত দিকে? এটার কোনো দিক নেই, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য এত, 5 মিটার অমুক দিকে তমুক দিকে, এটা আসবে যে ভেক্টর রাশিতে। তখন দৈর্ঘ্যটাকে আমরা দৈর্ঘ্য বলবো না, তখন এটাকে বলবো সরণ, ঠিক আছে? দৈর্ঘ্য যখন বলবো তখন এটা কোনো দিক নেই, এটা শুধু 5 মিটার বোঝায়, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তারপর সময়, সময় তো কোনো দিক নেই, সময়ের কোনো দিক আছে? সময় এতটাও আছে, এতটাও আছে, শেষ। সময় আছে, তারপর আর কি কি বলা যায়? তারপর হচ্ছে তাপমাত্রা, হ্যাঁ, তারপর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা থেকে আস্তে আস্তে তারপর হচ্ছে যে তাপমাত্রা, তাপ, ঠিক আছে? এগুলো কোনো দিক নেই। তাপমাত্রা বলতে 37 ডিগ্রি সেলসিয়াস, তাপও এরকম 37 ডিগ্রি, তো এগুলো কোনো ইয়া নেই, দিক নেই। এমন তো না যে 37 ডিগ্রি সেলসিয়াস বাম দিকে পড়তেছে, ডান দিকে পড়তেছে। তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটার কোনো দিক নেই, ঠিক আছে? এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, এই জায়গায় আমি আসবো, ঠিক আছে? এই জায়গাটা আমি আর একটু পর আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে কি বিভব, বিভব মানে কি? ফিজিক্সের একটা মেইন টপিক বিভব, পটেনশিয়াল। বিভব মানে কি? বিভব কিন্তু এক ধরনের কাজ। বিভব, বিভব শক্তি, শক্তি মানে কি? শক্তি মানে এক ধরনের কাজ না? এক ধরনের কাজ না? তো কাজ কি কখনো হইতে পারে? কাজের কি কোনো দিক আছে? আমি একটা কাজ করতেছি, এটা কি কোনো দিক আছে? তাহলে কাজ নিজেও কি আবার, কাজ নিজেও কিন্তু একটা স্কেলার রাশি। আচ্ছা, শক্তি কেন কাজ?
কাজকে কেন আমরা শক্তি বলি, এটা হচ্ছে আমরা কাজ শক্তি যখন ক্ষমতা করবো তখন আমরা জানবো, ঠিক আছে। আপাতত এটা বুঝে রাখছি, শক্তি আর কাজ সেম জিনিস বোঝায়। তাহলে এই স্কেলার রাশি নিয়ে এগুলো হচ্ছে যাবতীয় জিনিস। এখন হচ্ছে যে আমরা ভেক্টর রাশিতে যাই। এবার আমরা কোথায় যাবো? ভেক্টর রাশিতে। তো ভেক্টর রাশির ঠিক উল্টা হবে, মানও থাকবে দিকও থাকবে, ঠিক আছে। তাহলে ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। ওকে, ভেক্টর রাশি কাকে বলবো? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশির মান এবং দিক উভয়টি রয়েছে তাদেরকে ভেক্টর রাশি বলে। কয়েকটি এক্সাম্পল দিলে বুঝে যাবি। যে সকল রাশির মান ও দিক উভয়টি রয়েছে, যে সকল রাশির মান ও দিক উভয়টি রয়েছে, মান ও দিক উভয়টি রয়েছে, মান ও দিক উভয়টি রয়েছে, উভয়টি রয়েছে, তাদেরকে ভেক্টর রাশি বলে, তাদেরকে ভেক্টর রাশি বলে, তাদেরকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, এখন তোরা জিজ্ঞেস করতে পারি এক্সাম্পল দেন। আমি এখন যদি এক্সাম্পল দিই, যেমন হচ্ছে যে স্মরণ, ঠিক আছে। স্মরণ, স্মরণ জিনিসটা দেখ। স্মরণ মানে কি? স্মরণ হচ্ছে দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্যের সাথে দিক লাগাই দিলে এটা স্মরণ হয়ে যায়। যেমন এ আর বি একটা পয়েন্ট, ঠিক আছে। এদের মাঝখানে জিজ্ঞেস করছে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তাহলে একটু এ বি, এখানে কোনো দিক নেই। কিন্তু আমাদেরকে যদি স্মরণ কত, তখন আমাদেরকে বলতে হবে এ থেকে বি এর দিকে যে দৈর্ঘ্যটা, দিক হচ্ছে কি এ থেকে বি এর দিকে একটা দিক লাগাই দিছি প্লাস দৈর্ঘ্যটা। কিন্তু দিকটা না লাগানোর আগ পর্যন্ত আমরা বলতে পারি এ থেকে বি এর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, একদম সিম্পল কথা। কিন্তু এখন দিক লাগাই দিছি যে এ থেকে বি এর দিকে 3 মিটার, এই যে একটা দিক লাগাই দিছি, দিক লাগাই দৈর্ঘ্যের মতো যখন দিক লাগাই দিব তখন এটা স্মরণ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে স্মরণ কি? একটা ভেক্টর রাশি, যেহেতু দিক আছে। তারপর হচ্ছে কি আমরা বলতে পারি যে ব্যাক, হ্যাঁ, ব্যাক, ব্যাক কেন? একটা মানুষ 5 ms/1 ব্যাগে যাচ্ছে, 5 ms/1 ব্যাগে দৌড়াচ্ছে। তখন 5 ms/1 ব্যাগে কোন দিকে দৌড়াচ্ছে এটা বলা লাগবে না, ডান দিকে নাকি বাম দিকে? তো ব্যাগেরও একটা দিক আছে। তারপর হচ্ছে ভরবেগ, ঠিক আছে। তারপর হচ্ছে কি ভরবেগ, ভরবেগ, ওকে। তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের জিনিসটা কি এটা হালকা করে বুঝিয়ে দিতে পারবো বলে আমি বুঝিয়ে দিচ্ছি এখন। ধরো এটা একটা চার্জ, ঠিক আছে, কিউ একটা চার্জ। তো কিউ চার্জ মানে কি? ওর চারপাশে যে অঞ্চল জুড়ে, ওর চারপাশে যে অঞ্চল জুড়ে ওর প্রভাবটা বিস্তারমান, মানে এই চার্জের প্রভাবটা বিস্তারমান, এই চার্জ, হ্যাঁ, এই চার্জের প্রভাবটা বিস্তারমান, পাওয়ারটা বিদ্যমান এই এই একটু অংশের ভিতর। এই যে একটু অংশের ভিতর যদি অন্য কোনো চার্জ আসে, একটু অংশের ভিতর, তাহলে সে চার্জটাও চার্জ অনুভব করবে, কিন্তু এর বাইরে আর অনুভব করবে না। তার মানে কি? ওর এটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্রে একটা দিক আছে না, এই যে এগুলো দিক, ওর তড়িৎ ক্ষেত্র, এর চারপাশে এগুলোই তো ওর দিক, ঠিক আছে। তার মানে তড়িৎ ক্ষেত্রের দিক আছে, এটা কি ভেক্টর রাশি। তারপর আমরা বলতে পারি যে ক্ষেত্রফল, একটু আগেই তো পড়ে আসছি যে ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল কেন ভেক্টর রাশি? এটা নিয়ে অনেক একটা মানে মিসকনসেপশন আছে, যে আমরা অনেকে ভাবি যে কি জানো, ক্ষেত্রফল একটা স্কেলার রাশি, কারণ এটা তো কোনো দিক নেই। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দিক কোথা থেকে আসবে, ঠিক না? এই যে আমি যদি বলি এই যে একটু এখানে দিক, দিক আছে কোনো? এটাই তো ওর ক্ষেত্রফল, এই যে একটু অংশ এটা ওর ক্ষেত্রফল, তো এখানে দিক কোথায় পেলাম? ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে প্রায় ঢুকাই দেয় যে নিচের কোনটি স্কেলার রাশি। এখন স্কেলার রাশির মধ্যে অপশনের ক্ষেত্রফলটা ঢুকাই দেয়। এখন আমরা ক্ষেত্রফলটা দেখে আমরা থুম করে আবেগের বসে দাঁড়ায় ফেলি, কারণ আমাদের বয়সটাই উত্তেজনার, ঠিক আছে, উত্তেজনার বসে খালি ভুল করে ফেলি, ক্ষেত্রফলটা দাগায় ফেলি। কিন্তু ক্ষেত্রফল তো স্কেলার রাশি না, এটা তো টিচাররা জানে যে তোমরা স্কেলার রাশি দাগাবা, সেই জন্য এটা কি হবে? এটা ভেক্টর, ভেক্টর রাশি হবে। ক্ষেত্রফল কি হবে? ভেক্টর রাশি, ঠিক আছে। কেন ভেক্টর রাশি আমি তোকে বলি। ধর একটা তলের ক্ষেত্রফল বের করতে বলছে, কিসের ক্ষেত্রফল বের করতে বলছে? একটা তলের ক্ষেত্রফল বের করতে বলছে, হ্যাঁ। আমি যদি বলি একটা তলের ক্ষেত্রফল, ওকে, দাঁড়া, আমি তলটা আগে আঁকি। ধর এটা একটা টেবিলের তল, ঠিক আছে, এই যে একটা টেবিলের তল। তো এটা ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল বের করার সময় এখানে দুইটা জিনিস খেয়াল, আরেকটা ভেক্টর কাজ করে, একটা ভেক্টর কাজ করে। ওই ভেক্টরটা হচ্ছে যে ক্ষেত্রফলের ঠিক কেন্দ্রে, কেন্দ্র থেকে লম্ব বরাবর একটা ভেক্টর কাজ করে। কোন বরাবর? লম্ব বরাবর একটা ভেক্টর কাজ করে। এই যে লম্ব বরাবর একটা ভেক্টর কাজ করে তল থেকে। এখন আমরা জানি না যে লম্ব বরাবর ভেক্টরটা আসলে
এখান থেকে উপরে কাজ করতেছে নাকি এখান থেকে অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করতেছে, ডিরেকশনটা অ্যাকচুয়ালি কোন দিকে এটা আমরা জানি না। ডিরেকশনটা আমাদেরকে বলে দিলে দেন আমরা জানতে পারবো। ঠিক আছে, তার মানে এটা এখানে একটা দিকের ব্যাপার আছে। ঠিক আছে, এই ভেক্টরটাকে বলা হয় তল ভেক্টর। এই ভেক্টরটাকে কি বলা হয়? এই ভেক্টরটাকে বলা হয় তল ভেক্টর, ক্ষেত্রফলের উপর যে ভেক্টরটা কাজ করে। এটা যখন আমরা সামনে ম্যাথ করব, চৌম্বকের পড়াগুলো পড়বো, তখন বুঝবো যে ক্ষেত্রফলের সাথে কেন তল ভেক্টরটা থাকে। আপাতত এটা বুঝে রাখছি কি, ক্ষেত্রফলের তলের সাথে একটা ভেক্টর থাকে, এই ভেক্টরটা কোন দিকে অ্যাকচুয়ালি উপর আর নিচের দিকে কাজ করতে পারে। তো এখন উপরে কাজ করতেছে নাকি নিচে কাজ করতেছে সেটা আমরা জানি না। ঠিক, এটা না বলে, তার মানে এটা আমাদেরকে বলে দিতে হবে। ক্ষেত্রফল যখন বলবে তখন তার দিকটাও বলে দিতে হবে, তল ভেক্টরের দিকটাও বলে দিতে হবে। আর তল ভেক্টর দিকটা বলে দিলে তখন হচ্ছে আমরা ক্ষেত্রফল প্রপারলি বুঝতে পারবো যে এটা ক্ষেত্রফল এত। ঠিক আছে, এটা আমি আস্তে আস্তে ডিটেলস বলবো। তার মানে কি, দিক বলা ছাড়া আমরা বুঝতে পারতেছি না ক্ষেত্রফলটা কত। তার মানে কি দিকে সাহায্য লাগতেছে, আর ক্ষেত্রফলের তো একটা মান আছে। তার মানে ক্ষেত্রফল কি, একটা ভেক্টর রাশি, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি আবারও বলতেছি, স্টার মার্ক দিয়ে দিলাম, স্টার মার্ক। এটা আমরা অনেকে স্কেলার রাশি বলে এমসিকিউতে দাঁড়িয়ে ফেলি। তাহলে ক্ষেত্রফল একটা কি, ভেক্টর রাশি। তারপর হচ্ছে কি, বল। ঠিক আছে, বল। তো বল, একটা বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করছে। এখন 5 নিউটন বলটা ডান দিকে প্রয়োগ করছে এই বস্তুটার উপর, নাকি উপর থেকে প্রয়োগ করছে, নাকি নিচের থেকে প্রয়োগ করছে, নাকি বাম দিক থেকে প্রয়োগ করছে, এটা বলা লাগবে না। তার মানে কি, বল একটা কি, ভেক্টর রাশি। তারপর আমরা বলতে পারি প্রাবল্য। দুনিয়ার যত প্রাবল্য আছে এটা সবগুলো বুঝবি যে ভেক্টর রাশি। ঠিক আছে, প্রাবল্য মানে কি, প্রাবল্য মানে হচ্ছে যে চৌম্বক প্রাবল্য হতে পারে, তড়িৎ প্রাবল্য হতে পারে। প্রাবল্য এগুলো আস্তে আস্তে পড়বো, যখন স্থির তড়িৎ পড়বো, চৌম্বকের চ্যাপ্টার গুলো পড়বো, তখন প্রাবল্য জিনিসটা একদম ক্লিয়ার হবে। তবে প্রাবল্যের দিক দিক থাকে। ঠিক আছে, এটাও আমরা অনেকে ভুলে ফেলি। এটা আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভেক্টর রাশি। ইভেন আমি এটাও লিখতেছি নোট, নোট আকারে কিছু জিনিস লিখে দিই আমি। হুম, নোট, নোট। যে সকল রাশি, আমি যদি বলি যে সকল রাশিকে শুনলে মনে হয়, এটাকে কিভাবে লেখা যায়, আচ্ছা সুন্দর করে লিখে, যে সকল রাশি, যে সকল রাশি দেখতে লাগে ভেক্টর, দেখতে লাগে ভেক্টর কিন্তু আসলে স্কেলার, যেগুলোতে আমাদের কনফিউশন হয় আর কি। হ্যাঁ, সেগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু আসলে স্কেলার। হ্যাঁ, একদম আলাদা করে নোটও করে দিচ্ছি, কিন্তু আসলে স্কেলার। তাহলে কি হবে, সেটা হচ্ছে যে আমরা কি বলতে পারি, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে দেখতে লাগে না যে ভেক্টর রাশি, কারণ তড়িৎ প্রবাহ মনে হয়েছে কি, তড়িৎ প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ মানে এখান থেকে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবার তড়িৎ প্রবাহিত হচ্ছে একটা বর্তনীতে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা তো দিক আছে, এই যে উপর নিচ উপর নিচ। এটা দেখতে আসলে লাগে যে কি, ভেক্টর রাশি, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্কেলার রাশি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা কি, তার মানে আমরা বলতে পারি তড়িৎ, তড়িৎ প্রবাহ সাথে চাপ। চাপ দেখতেও মনে হয় যে ভেক্টর রাশি, কিন্তু অ্যাকচুয়ালি কি, স্কেলার রাশি। কেন, চাপ মানে কি, একক ক্ষেত্রফলের উপর। এটা ধর একটা একক ক্ষেত্রফল, এই যে একটু অংশ হচ্ছে একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর আমরা যে বলটা প্রয়োগ করি সেটা হচ্ছে কি, চাপ। মানে একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল অনুভব করে, একক ক্ষেত্রফল যে পরিমাণ বল অনুভব করতেছে, এটা হচ্ছে চাপ। তো যে পরিমাণ বল অনুভব করতেছে মানে কি, আমি যেদিকে বল দিচ্ছি চাপটা সেদিকেই হবে, মানে একটাই দিক। ঠিক কিনা, দিকটা চেঞ্জ হবে না, মানে সেটা অলওয়েজ এদিকে, এদিকে চাপটা অলওয়েজ এদিকে হবে না। তো এটা অ্যাকচুয়ালি কোনো দিক নেই। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কোনো দিক নেই। এটা দিক না আমাদেরকে যদি দিক নাও বলে দেয়, আমরা বুঝবো যে একক ক্ষেত্রফলের উপর যে বলটা দিচ্ছে ওই বলের দিকটা অ্যাকচুয়ালি চাপের দিক। ঠিক আছে, তো চাপের তো অ্যাকচুয়ালি নিজস্ব কোনো দিক নেই, ঠিক না। আর একটাই দিক, সেটা হচ্ছে যে যেদিকে বল দিচ্ছি সেটাই। তো এটা কোনো মানে চাপের কোনো কি দিক নেই। তো এটা একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর বলটা এদিকে, তো বলটা তো এদিকেই যাবে, আমরা জানি। এটাকে আমাদেরকে আলাদা করে বলে দেওয়া লাগবে? তাহলে চাপও কি একটা স্কেলার রাশি, চাপও কি একটা স্কেলার রাশি। আর এখন পড়বো আমরা যে সকল রাশি দেখতে স্কেলার কিন্তু আসলে, আসলে কি, দ্বারা সিলেক্ট হয়নি, আসলে হচ্ছে যে, আসলে হচ্ছে কই গেল মাউস, আসলে হচ্ছে যে দেখতে হচ্ছে যে স্কেলার কিন্তু আসলে ভেক্টর। ওকে, আমরা যদি সামনে একটু এডিট করে দিই, আবার দিয়ে মুছে, দেখতে লাগে স্কেলার কিন্তু আসলে ভেক্টর।
আচ্ছা এখানে তো আমি লিখিনি, সরি। কিন্তু আসলে যদি এগুলো একটু ওই পাশে নিয়ে যাই, লিখি, কিন্তু আসলে স্কেলার, ঠিক আছে, স্কেলার। আর এখানে তো এগুলো তো আলাদা লাগবে না, কিন্তু এখানে কি এক্ষেত্রে হবে যে সকল রাশি দেখতে লাগে স্কেলার কিন্তু আসলে ভেক্টর, কিন্তু আসলে ভেক্টর, তাহলে কি হবে, সে সকল হচ্ছে যে ক্ষেত্রফল হচ্ছে যে, আমি যদি তোকে বলি যেমন ক্ষেত্রফল, ঠিক আছে, যেমন ক্ষেত্রফল, একটু আগে এটা বুঝিয়ে দিয়ে আসছি আমি কেন, ঠিক আছে, যেমন ক্ষেত্রফল, শুধু এটাই একটু ভিন্ন আর কি। হুম, ক্ষেত্রফল, ওকে, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন তার মানে তোরা যে জায়গায় ভুল করবি, যে জায়গায় ভুল করবি এই জায়গাটা আমি কি আলাদা করে নোট করে দিছি, তার মানে এই জায়গাটা ভুল করলে এমন পিটা দিব আমি, এগুলা, তার মানে এমসিকিউতে যদি আসে আশা করি ভুল করার হওয়ার কোনো চান্স নেই, নিচের কোনটি স্কেলার রাশি নিচের কোনটি ভেক্টর রাশি, ঠিক আছে, আমি একদম বক্স করে দিচ্ছি এটা, ঠিক আছে, একদম বক্স করে দিলাম, এটা ভুল এলে মায়ের মায়ের, ঠিক আছে, ওকে। আচ্ছা তড়িৎ প্রবাহের কেন দিক নেই এটা একটু বুঝিয়ে দিই, তড়িৎ প্রবাহের কেন দিক নেই, তড়িৎ প্রবাহ তো অলওয়েজ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কাজ করে, ঠিক না, অলওয়েজ করতে উচ্চ থেকে নিম্ন বিভবের দিকে কাজ করে, আমি যে হালকা করে লিখে দিই কারণ বেশি ক্লিয়ার থাকতে হবে আমাদের, হ্যাঁ, এটা এটা অলওয়েজ কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কাজ করে, ঠিক আছে, আমরা তো জানি এটা আমাদের দিক বলা লাগবে না, ঠিক আছে, আমরা জানি তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কাজ করে, এটা কোনো আমাদের দিক না বললেও আমরা জানি তড়িৎ প্রবাহ কোথায় কাজ করছে, ঠিক যেমন চাপের ক্ষেত্রে আমরা না বললেও জানি চাপ কোথায় কাজ করবে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কথা আর কি। তাহলে আশা করি স্কেলার রাশি ভেক্টর রাশি কি বুঝাইতে পারছি, আর কোনটা কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি এগুলো বুঝাইতে পারছি। তাহলে আমরা নেক্সট টপিকে তাহলে অগ্রসর হই। নেক্সট টপিক হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম কি ভেক্টর, তা আমাদের স্কেলার রাশি নিয়ে পড়ালেখা করে কোনো লাভ নেই, তাহলে আমরা এখন ভেক্টরে ঢুকি, ঠিক আছে, ভেক্টর রাশির প্রকারভেদ, ভেক্টর রাশির প্রকারভেদ, প্রকারভেদ পড়ার আগে আমাদেরকে আগে আসলে পড়তে হবে যে ভেক্টর রাশিটা কিভাবে প্রকাশ করে, ঠিক আছে, ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করি, এটা আমরা যদি লিখি ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ, ওকে, ভেক্টর রাশির প্রকাশ, ওকে, ভেক্টর রাশির প্রকাশ। আচ্ছা ভেক্টর মানে কি, ভেক্টর মানে আমি যদি বলি দিক, ভেক্টর মানে কি দিক, মানে দিক আছে। তো এখন কথা হচ্ছে ভেক্টর রাশিকে যদি জ্যামিতিক উপায়ে প্রকাশ করি, কি উপায়, জ্যামিতিক উপায়ে প্রকাশ করি, তাহলে আমাদেরকে একটা ধারক আঁকতে হবে, কি আঁকতে হবে, একটা ধারক আঁকতে হবে, ধারক জিনিসটা কি, ধারক জিনিসটা কি ভাই, ধারক জিনিসটা হচ্ছে যে একটা লম্ব, এই যে একটা, এটা হচ্ছে একটা ধারক, ঠিক আছে, এটার উপর একটা ভেক্টর রাখবো আমরা, এটার উপর একটা ভেক্টর কেমন রাখবো, সবুজ কালাতে একটা ভেক্টর রাখি, ঠিক আছে, এই যে সবুজ কালার দেখা যাচ্ছে, আচ্ছা সবুজ কালারটা যদি আমি একটু গাঢ় করে দিই তাহলে হয়তো দেখা যাবে, এই যে আশা করি দেখা যাচ্ছে, তার মানে প্রথমে ধারক রাখছি তারপর ভেক্টর রাখছি, আমি জিনিসটা বুঝাচ্ছি, এটা হচ্ছে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, এটা কি জ্যামিতিক প্রকাশ, ধর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ঠিক আছে, এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট, তার মানে আমরা কোথায় গেছি, কথার কথা ধরলাম এ থেকে বি এর দিকে গেছি, একটা দিক আছে, হ্যাঁ, তার মানে এটা একটা ভেক্টর না, একটু অংশ এটা একটা ভেক্টর না, এ বি, এ থেকে বি এর দিকে, এটা একটা ভেক্টর, তাহলে আমরা ধারকটা কেন আঁকছি, এটা হচ্ছে জ্যামিতিক উপায় প্রকাশ, ঠিক আছে, ধারক কি, ধারক হচ্ছে যে এটাকে ধারক রেখা বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হচ্ছে ধারক রেখা, যে রেখা ভেক্টর ধারণ করে তাকে ধারক রেখা বলে, ঠিক আছে, তাহলে ধারক রেখা কি বুঝাতে পারছি কিনা আমি জানি না, এটা হচ্ছে কি, আমি যদি অন্য কালার দিয়ে লিখি, এটা হচ্ছে ধারক রেখা, দেখি, এটা হচ্ছে যে ধারক রেখা, হ্যাঁ, ধারক রেখা, ধারক রেখা কাকে বলে, এটা যদি পরীক্ষা আসে, যে রেখা ভেক্টর ধারণ করে, ভেক্টরকে ধারণ করে, এটা জ্যামিতিক একটা প্রকাশ আর কি, ধারক রেখা কি এত বুঝতে হবে না, মোট কথা জ্যামিতিক রূপে প্রকাশ করতে বলে একটা ধারক রেখা আঁকবো, ধারক রেখার উপর ভেক্টর আঁকবো, ঠিক আছে, যে রেখা ভেক্টরকে ধারণ করে, ভেক্টরকে ধারণ করে, ঠিক আছে, তাহলে ধারক রেখা কি আশা করি জানি, ঠিক আছে, তার মানে আমাদের কি একটু অংশ হচ্ছে ভেক্টর, একটু অংশ কি, একটু অংশ হচ্ছে আমাদের
ভেক্টর। ওকে, তাহলে একটু অংশ হচ্ছে আমাদের ভেক্টর। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল কর, এ থেকে বি এর দিকে গেছে, এ থেকে কোথায় গেছে, এ থেকে বি এর দিকে গেছে, তাহলে আমরা এই পয়েন্টটাকে বলতে পারি না, এই পয়েন্টটাকে বলতে পারি না প্রথম বিন্দু, প্রথম বিন্দু বা পাদবিন্দু, এটাকে বলা হয় পাদবিন্দু। পাদবিন্দু মানে প্রথম, হ্যাঁ, পাদবিন্দু। পাদবিন্দু মানে কি? পাদবিন্দু মানে হচ্ছে প্রথম যে বিন্দুটা, ঠিক আছে, প্রথম যে বিন্দুটা। ওকে, আর পাদবিন্দুকে সবসময় আমরা বলে রাখবো প্রথম যে বিন্দুটা, এটাকে পাদবিন্দু বলে। আর শেষ বিন্দু কোনটা? শেষ বিন্দু হচ্ছে যে বি না, তো আমরা বলতে পারি না যে বি পয়েন্টটা হচ্ছে যে কি, বি পয়েন্ট হচ্ছে শেষ, শেষ এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু, ঠিক আছে। তাহলে পাদবিন্দুকে আমরা যদি এটাকে ইংলিশে বলি, এটাকে বলে ইনিশিয়াল, আর ইনিশিয়াল পয়েন্ট যেটা, হ্যাঁ, শুরুর পয়েন্টটা। আর শীর্ষবিন্দুকে আমরা ইংলিশে কি বলবো? টার্মিনাস পয়েন্ট যেটা, ঠিক আছে, টার্মিনাস, টার্মিনাস পয়েন্ট যেটা সেটা। ওকে, এখন আমরা চাইলে ভেক্টরটাকে পরিমাপ করতে পারি না? ভেক্টরটাকে পরিমাপ করতে পারি কিনা, ঠিক আছে। ভেক্টর পরিমাপের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে, ধর একটু কম, একটু এটাকে আমরা স্কেল দিয়ে মাপছি, স্কেল দিয়ে মাপছি। ধর এই ভেক্টরটা হচ্ছে বল ভেক্টর, কথার কথা ধর বল ভেক্টর বুঝাইছি আমি। এটা কি কি ভেক্টর বুঝাইছি? বল ভেক্টর, যে বলটা কাজ করতেছে এ থেকে বি এর দিকে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা এটাকে স্কেল দিয়ে মাপি, স্কেল দিয়ে মাপলে আসবে কত জানোস? স্কেল দিয়ে মাপলে আসবে যে, যদি স্কেল দিয়ে মাপি আমরা এটা, এই ভেক্টরটাকে স্কেল দিয়ে মাপলে, কথার কথা ধর স্কেল দিয়ে মাপছি আর আসছে যে 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার। তাহলে কি আমরা ধরে নিব এই ভেক্টরটার মান 1 সেন্টিমিটার? সেন্টিমিটার কি আর মান? বলের মান, বলের মান তো নিউটন, আমরা স্কেলে আছে 1 সেন্টিমিটার। তখন আমাদের একটা স্কেলে এটা হিসাব থাকবে যে 1 সেন্টিমিটার দ্বারা বুঝাইছে 50 নিউটন, ঠিক আছে। 50 নিউটন না বলে 10 নিউটন বলে একটু পর সুবিধা হবে, তাহলে 10 নিউটন। তাহলে স্কেল দিয়ে মেপে যদি আমরা এটা সমান ইয়া পাই, কোনো কারণে ধর 10 সেন্টিমিটার পাইছি, কোনো কারণে কি পাইছি 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার পাইছি, ঠিক আছে। 5 সেন্টিমিটার পাইলে বলতে পারবো যে তার মানে এখানে বল কাজ করতেছে, এর থেকে বি এর দিকে বল কাজ করতেছে, তাহলে কত? 50 নিউটন। কারণ 1 সেন্টিমিটার স্কেলে যদি 10 নিউটন বল কাজ করে, 5 সেন্টিমিটার স্কেলে কত কাজ করে? 50 নিউটন বল কাজ করবে, যদি মানটা 5 সেন্টিমিটার আসে, হ্যাঁ। তাহলে এটা দ্বারা কি বুঝাইলাম? এটা দ্বারা বুঝাইছি যে ভেক্টরের পরিমাপটা নর্মাল নিয়মে হয় না, সাধারণ নিয়মে হয় না। সাধারণ যেভাবে দৈর্ঘ্য মাপতেছি, দৈর্ঘ্য মাপলে ইয়া পেয়ে গেছি, যে মান পেয়ে গেছি, ওই ভেক্টরের মান ভেক্টরের নিয়মে হয়, ঠিক আছে। স্কেলে পাইছি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দ্বারা আমরা ধরে নিয়েছি 1 সেন্টিমিটার সমান, এখানে এ থেকে বি এর দিকে বল কাজ করতেছে, এ থেকে বি এর দিকে বল কাজ করতেছে 10 নিউটন। তাহলে স্কেলে যদি 5 সেন্টিমিটার আসে, তার মানে আমরা বুঝে নিব 50 নিউটন বল কাজ করতেছে। তার মানে আশা করি বুঝাতে পারছি। এটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। তার মানে এই চিত্রটা কি? চিত্র হচ্ছে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। এই চিত্রটা কি? আমি যদি এখানে লিখে দিই চিত্র, চিত্র হচ্ছে কি? ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ দেখতে বলে আশা করি আমরা পারবো যে অবশ্যই ধারক রেখা আঁকতে হবে প্রথমে, ঠিক আছে। ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, ধারক রেখাটা অনেকে পড়ায় না, ঠিক আছে। এগুলো বেসিক ক্লিয়ার থাকা উচিত শুরু থেকে, কারণ অ্যাডমিশনে আসেই পাই যে ধারক রেখা কাকে বলে, তুমি পরে আটকে দিবে, ঠিক আছে। তো আমাদের আগে থেকে সবকিছু প্রিপেয়ার হওয়া ভালো। হুম, তারপর হচ্ছে ভেক্টর রূপে প্রকাশ। আচ্ছা, ভেক্টরকে কি রূপে প্রকাশ করব, ঠিক আছে। ভেক্টর রূপে প্রকাশ, ভেক্টর রূপে প্রকাশ, ওকে, ভেক্টর রূপে প্রকাশ এটা কিভাবে করব? এটা হচ্ছে যে প্রথমত ভেক্টরকে আমরা, ধর এ একটা ভেক্টর, এ ভেক্টর, এই ভেক্টরকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। আমরা যদি উপরে এরকম একটা টিক চিহ্ন লাগাই দিই, তাহলে এটা এ ভেক্টর বোঝাবে, ঠিক আছে। কারণ শুধু এর এর এ রাখা মানে কি, এর তো মান বোঝাচ্ছে, এটা যে ভেক্টর রাশি, এটা তো স্কেলার রাশি হতে পারে। তো এই যে একটা ভেক্টর রাশি, এটাকে কিভাবে বোঝাবো? এর উপর একটা টিক চিহ্ন বসাই দিব, মানে কোন দিকে দিক চিহ্ন বসাই দিব, ঠিক আছে। আর নতুবা আমরা এভাবে লিখতে পারি, এর উপর একটা দাগ দিয়ে দিলে এটাও ভেক্টর রাশি হয়, ঠিক আছে। নতুবা আমরা এভাবে লিখতে পারি, এর নিচে একটা দাগ দিয়ে দিলে এটাও ভেক্টর রাশি প্রকাশ করে। আর নতুবা আমরা যদি এটাকে একটু গাঢ়ভাবে লিখি, একটু গাঢ়ভাবে লিখলাম, এই যে একটু গাঢ়ভাবে লিখলাম, ঠিক আছে, একটু গাঢ়ভাবে লিখলে এটাও কি? ভেক্টর রাশি। তো আমরা নর্মালি ইউজ করব এটা, আমরা নর্মালি ইউজ করবো কোনটা? এটা। এটা কেন? কারণ আমাদের বইয়ে দেওয়া আছে এটা, বইয়ে দেওয়া আছে এটা, বই সবগুলো দেওয়া আছে কিভাবে কিভাবে প্রকাশ করা যায়, কিন্তু এরপরে যখন ম্যাথ গুলা করছে, মানে ইউজ করছে কিভাবে ভেক্টর রাশি, সবসময় এটাই ইউজ করছে, বই দেওয়া আছে সব এটা। তার মানে আমরা কোনটা ইউজ করব? প্রথমটা ইউজ করবো, ঠিক আছে। তো আমাদেরকে যদি অপশনে আসে নিচের কোন রূপে ভেক্টরকে প্রকাশ করা যায়, তাহলে অপশনে অবশ্যই
যে কোনো এখান থেকে যে কোনো একটা থাকবে, বাকিগুলো থাকবে না। তো যে এখান থেকে যে কোনো একটা থাকলে আমরা ওইটা দেখাবো। ঠিক আছে? আশা করি এমসিকিউতে কিভাবে আসলে আমরা পারবো বুঝাইতে পারছি। হ্যাঁ? আর ভেক্টরের মান কিভাবে প্রকাশ করব? ঠিক আছে? ভেক্টরের মান, ঠিক আছে? ভেক্টরের মান যেমন এই ভেক্টরের মান কত এটা কিভাবে প্রকাশ করব? তারপর হচ্ছে ভেক্টরের মান প্রকাশ। ভেক্টরে কি প্রকাশ? ভেক্টরের মান প্রকাশ। ভেক্টরের মান প্রকাশ। ওকে? ভেক্টরের মান প্রকাশ। ভেক্টরের মান প্রকাশ কিভাবে করব? ভেক্টরের মান প্রকাশ হচ্ছে আর একদম ইজি। এটা দ্বারা কি বুঝাইছে? এই ভেক্টর না? তো এটার সাথে যদি আমি এই পাশের দুইটা দাগ দিয়ে দিই তাহলে এটা ভেক্টরের মান বুঝাবে। তো ঠিক অন্যগুলোর সাথে ঠিক সেম ভাবে, অন্যগুলোর সাথে ঠিক সেম ভাবে পাশে দাগ দিয়ে দিলাম। আর নতুবা হচ্ছে যে এই যে এটা, তার মানে ভেক্টরের মান এবার প্রকাশ করে। মানে ধর কথার কথা এটা হচ্ছে এই ভেক্টর। এই ভেক্টরের মান হচ্ছে কত? আমরা স্কেল দিয়ে মেপে দেখছি ধর 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সাথে আমরা কি জানি? ধর 10 নিউটন। তখন আমাদের এই ভেক্টরের মানটা এভাবে লিখতে হবে যে a ভেক্টর is equal 10 নিউটন। মানে এটা শুধু মান বোঝায় যখন পাশে দুইটা দাগ দিয়ে দিব। আশা করি বুঝাতে পারছি আমি। হুম, তাহলে একটা এক্সাম্পলও লাগিয়ে দিই, তাহলে আর সুবিধা হচ্ছে। যেমন এক্সাম্পল হচ্ছে যে সমান কত? 10 নিউটন। শেষ। হচ্ছে এক্সাম্পল। তাহলে মোটামুটি সবকিছু বুঝাতে পারছি। তারপর আরেকটা হচ্ছে একক ভেক্টর প্রকাশ। একক ভেক্টরের প্রকাশ। একক ভেক্টর কি আমরা জানি না এখনো, তবে একক ভেক্টরকে প্রকাশ করার একটা নিয়ম আছে, ওটাও জেনে রাখি। আপাতত একটা ট্রেলার দিয়ে রাখি। আজকেই বুঝাই দিব একক ভেক্টর কি অবশ্য। হুম, একক ভেক্টর প্রকাশ। একক ভেক্টর প্রকাশ। ঠিক আছে? একক ভেক্টরকে কিভাবে প্রকাশ করে? একক ভেক্টরকে প্রকাশ করে ছোট হাতের ইংরেজি বর্ণ হইতে হবে। কোন হাতের? ছোট হাতের। ছোট হাতের ইংরেজি বর্ণ হলো ধর এ। ঠিক আছে? এর উপর একটা টুপি লাগাই দিব। ঠিক আছে? এর উপর একটা টুপি লাগাই দিব। এটা হচ্ছে একক ভেক্টরের প্রকাশ। আর একক ভেক্টর মানে কি? যার মান 1। এগুলো আমরা একটু পরে বুঝিয়ে দিব একদম ক্লিয়ার, একদম কিছু বাদ রাখবো না। একদম বেসিক একদম ক্লিয়ার করে দিবে একক ভেক্টর কি। এটা আপাতত কি জানি? যার মান 1। ঠিক আছে? যার মান 1। তো এগুলো হচ্ছে ভেক্টরের বিভিন্ন প্রকাশ। তো আমরা এখন পড়বো স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্য। ঠিক আছে? স্কেলার রাশি আর ভেক্টর রাশির পার্থক্যগুলো আমি একটা বই থেকে কালেক্ট করে রাখছি, কারণ এগুলো যদি এখন আমি নিজ হাতে লিখি তাহলে সময় যাবে অনেক বেশি। তো আমি জাস্ট হেডলাইনটা লিখে দিই, এরপর আমি ছবিটা নিয়ে আসতেছি, বই থেকে ছবিটা নিয়ে আসতেছি, তাহলে তোরা বুঝবি। হ্যাঁ, স্কেলার এবং ভেক্টর রাশি পার্থক্য, এগুলো পরীক্ষাতে আসে। যেহেতু এখন ফার্স্ট ইয়ার আসোস, এখন এগুলো এইসব প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য। ঠিক আছে? স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য। ওকে, তাহলে আমি একটু ভিডিওটা পজ করে এই জিনিসটা নিয়ে আসি, ছবিটা নিয়ে আসি। আচ্ছা, আমি তাহলে নিয়ে আসি। তাহলে আমরা একটা একটা করে পার্থক্য পড়ি। স্কেলার রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই। তার মানে শুধু মান থাকবে, শুধু মান আছে কিন্তু কোনো দিক নেই। ঠিক আছে? আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি হবে? মান আর দিক দুইটাই থাকবে। এটা তো একটু আগে বুঝিয়ে দিয়ে আসছি। আর স্কেলার রাশিকে সাধারণ সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যাবে, সাধারণ গাণিতিক নিয়ম খাটবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবি না। কারণ আমরা একটু আগে স্কেলে মাপছি 1 সেন্টিমিটার, কিন্তু এটা অ্যাকচুয়ালি 50 নিউটন বুঝাইছে বা 10 নিউটন বুঝাইছে। ঠিক আছে? 10 নিউটন একটা এদিকে কাজ করতেছে। হ্যাঁ, ধর 10 নিউটন একটা এদিকে কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে এদিকে। তাহলে কি তুই সাধারণ নিয়মে যোগ বিয়োগ করতে পারবি? নতুবা একটা একটা কাজ করতেছে এদিকে, আরেকটা কাজ করতেছে এদিকে। ঠিক আছে? তাহলে কি সাধারণ নিয়মে যোগ বিয়োগ হবে? যদি দুইটাই এদিকে কাজ করছে ঠিক আছে, তখন সাধারণ নিয়মে হইতে পারতো, কিন্তু এটা তো হবে না। ঠিক আছে? তার মানে ভেক্টর কি? সাধারণ নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। সাধারণ নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। তারপর হচ্ছে কি? স্কেলার রাশি হচ্ছে শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। স্বাভাবিক, স্কেলার রাশির আছে তো শুধু মান, তাহলে মানটা পরিবর্তন করে দিলে স্কেলার রাশির পুরা মানটা পরিবর্তন হয়ে যাবে না, শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে হবে কি? একটা ভেক্টর রাশি দুইটা সমন্বয়ে গঠিত, মান আর দিক দুইটাই আছে। তার মানে মান চেঞ্জ করলে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি দিকও চেঞ্জ করি তাও ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে। নতুবা দুইটা চেঞ্জ করলে, যদি মান আর দিক দুইটাই চেঞ্জ করি তাও ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তনে পরিবর্তিত হয়। ওকে?
এবার হচ্ছে কি দুটো স্কেলার রাশি কোনোটির মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হয় না। হ্যাঁ, স্বাভাবিক। স্কেলার রাশি মানে কি, ধর স্কেলার রাশি একটা মান 10, তো 10কে শূন্য বানাইতে গেলে অবশ্যই এটার সাথে শূন্য গুণ করতে হবে। শূন্য গুণ করা ছাড়া এটাকে কখনো শূন্য বানাইতে পারবি? পারবি না, যদি শূন্য না হয়। একটা মাত্র অপশন, শূন্য গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি মানে দুইটি স্কেলার রাশি কোনোটির মান শূন্য না হলে এদের গুণফল শূন্য হবে না, কখনো গুণফল শূন্য হতে পারবে না। দুইটার মধ্যে যে কোনো একটা শূন্য হতে হবে, এরপর এদের গুণফল শূন্য হতে পারে। কিন্তু দুইটা ভেক্টর রাশি কোনো একটি মান শূন্য না হলেও এদের ভেক্টর গুণফল শূন্য হতে পারে। কেমনে হইতে পারে এটা আমরা আস্তে আস্তে আসবো। ঠিক আছে, এটা আপাতত একটু বুঝলে মনে মুখস্থ করতে হবে কি, দুইটা ভেক্টর রাশির মধ্যে দুইটার মধ্যে যদি কোনোটা শূন্য না হয় তাও এদের গুণফল শূন্য হতে পারে। কেমন হতে পারে এটা আমরা যখন আস্তে আস্তে আরো চ্যাপ্টার ডিপে ঢুকবো তখন বুঝবো। তবে হচ্ছে কি দুইটি স্কেলার রাশি গুণনে সর্বদা স্কেলার রাশি পাওয়া যাবে, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি দুইটা ভেক্টর রাশি গুণফল একটা স্কেলার রাশি হইতে পারে আবার ভেক্টর রাশি হইতে পারে। কখন স্কেলার রাশি হবে কখন ভেক্টর রাশি হবে এগুলো আমরা পড়বো। এস আপাতত পরীক্ষায় যদি আসে যে পার্থক্যগুলো লেখো, তাহলে এই পার্থক্যগুলো লিখে দিলেই হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবি। ঠিক আছে, এর বেশি লিখতে হবে না। এখন হচ্ছে কি বিভিন্ন ধরনের ভেক্টর আছে, ঠিক আছে, ভেক্টর কিন্তু বিভিন্ন ধরনের হয়। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে এখন যখন পড়াবো তখন বুঝবি। বিভিন্ন ধরনের ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর। তো বিভিন্ন ধরনের ভেক্টর আমি প্রতিটা ভেক্টরের সংজ্ঞা লিখে রাখবো, লিখে রেখে তারপর ভিডিওটা চালু করবো। ঠিক আছে, কারণ কেন, কারণ আমি যদি এখন তোদের সামনে সংজ্ঞাগুলো লিখি তাহলে সময় যাবে অনেক। ঠিক আছে, সময় যাবে, প্লাস হচ্ছে কি সময় যাবে, আর হচ্ছে কি আমি তো সবগুলো ভেক্টর কি সংজ্ঞা লিখে এগুলো আবার বুঝাই দিব। ঠিক আছে, তাহলে সংজ্ঞাগুলো আমি একটু লিখে ফেলি কেমন। আচ্ছা, ভিডিও যেন লেন্দি না হয় সেজন্য আমি সংজ্ঞাগুলো লিখে রাখছি, কারণ সংজ্ঞাগুলো তো তোরা পরে নোট এমনি পেয়ে যাবে, পিডিএফ আকারে পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর, সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর কোনগুলা, যে ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে, মানে মান শূন্য হবে না, স্বাভাবিক। আমি যদি বলি যেমন 2 নিউটন বল, 2 নিউটন বল, 2 নিউটন বল, এটার মান কি শূন্য, 2 নিউটন বল, আর বল একটা ভেক্টর, তার মানে মান শূন্য, তার মানে এটা একটা সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর। যেমন 5 মিটার সরণ, 5 মিটার সরণ, ঠিক আছে, 5 মিটার সরণ। তো আমি যদি একটু একদম পয়েন্ট আকারে দিই, যেমন এই পয়েন্ট থেকে ধর এ পয়েন্ট পর্যন্ত গেছে, ঠিক আছে, ধর পি থেকে কিউ, কিউ পয়েন্ট পর্যন্ত গেছে, পি থেকে কিউ পয়েন্ট পর্যন্ত গেছে মানে কি দিকটা হচ্ছে পি থেকে কিউর দিকে। হ্যাঁ, আর কত 5 মিটার সরণ, 5 মিটার সরণটাই দেখাচ্ছি। ঠিক আছে, 5 মিটার সরণ, 5 মিটার পি থেকে কিউর দিকে গেছে। তো এটা এটার মান কি কখন শূন্য হবে, 5 মিটার সরণ। ঠিক আছে, পি থেকে কিউ থেকে 5 মিটার সরণ, তো এটা কখনো তো ইয়া না, মানে মান শূন্য হবে না, কারণ আমরা তো মান দিয়ে দিছি, প্লাস দিকও দিয়ে দিছি, তার মানে এটা একটা সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর। ঠিক আছে, আর আর এরপরে কি আসে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বা অপ্রকৃত ভেক্টর। এগুলো নাল ভেক্টরও বলা যায়, শূন্য ভেক্টরও বলা যায়, অপ্রকৃত ভেক্টরও বলা যায়। মানে যে ভেক্টরের মান শূন্য প্লাস কোনো দিক থাকবে না, কোনো দিক নেই, আমি তোকে বুঝাচ্ছি, কোনো দিক নেই, কোনো দিক নেই। ঠিক আছে, তারপর হচ্ছে কি কোনো মানও থাকবে না, মানও থাকবে না, মান নেই, মান নেই। তারপর হচ্ছে পাদবিন্দু আর শীর্ষবিন্দু সেম জায়গায় থাকবে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কোথায় থাকবে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু সেম জায়গায় থাকবে, এবং শীর্ষবিন্দু, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু সেম জায়গায় থাকবে। ঠিক আছে, সেম জায়গায় থাকবে। যেমন এই যে একটা ফুটা, এই যে একটা ফুটা আঁকলাম, এই যে ফুটা, ফুটাটার কোনো মান আছে, মাত্র শুরু হয়েছে, ফুটাটা কি মাত্র শুরু হয়েছে না, শুরু হয়েছে, কোনো দিকে অগ্রসর হতে পারছে এদিকে বা এদিকে, কোনো দিকে অগ্রসর হতে পারছে পারে না, তার মানে কোনো দিক নেই। আর ফুটার কোনো মান নেই। ঠিক আছে, এটা কোনো মান আছে, মানে এটা জাস্ট ফুটা মাত্র শুরু হয়েছিল, এটা কোনো মান নেই। ঠিক আছে, তারপর দেখ যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ, এটা এদিক সেদিক আর যাই রে, মানে পাদবিন্দু, পাদবিন্দু হচ্ছে যেই পয়েন্টে শুরু হয় প্রথম বিন্দুটা, প্রথম বিন্দু আর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুটা ঠিক সেম জায়গায়, এটা আর ওই দিক সেদিক যায় না। তো যে জায়গায় পাদবিন্দু শুরু হয়েছে ঠিক সেম জায়গায় শীর্ষবিন্দু শুরু হয়েছে, তো এই ধরনের ভেক্টরকে আমরা নাল ভেক্টর বলবো বা শূন্য ভেক্টর বলবো বা অপ্রকৃত ভেক্টর বলবো। তার মানে যদি আমাদের প্রশ্ন আসে যে নাল ভেক্টর কাকে বলে, তা লিখতে পারবো, শূন্য ভেক্টর কাকে বলে তাহলে লিখতে পারবো, অপ্রকৃত ভেক্টর কাকে বলে তাহলে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী টপিক অগ্রসর হই। আচ্ছা, আমরা এখানে সংজ্ঞাগুলো লিখে রাখছি, তাহলে সংজ্ঞাগুলো লিখে রাখলে এখন আমি তোকে বলি এখানে একক ভেক্টরটা একটু ভালোভাবে বুঝাইতে হবে। ঠিক আছে, তাহলে একক ভেক্টরটা একটু একটু পরে বুঝাচ্ছি, আমি আগে এটা বুঝাই দিচ্ছি সমপ্রারম্ভিক ভেক্টর কোনটা আর কোটার্মিনাল ভেক্টর কোনটা। কোটার্মিনাল ভেক্টর বেশ কয়েকটি ভেক্টরের পাদবিন্দু যদি একটি হয়, মানে এটা কি, ধর এটা হচ্ছে পাদবিন্দু, সবগুলো ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এটা, এখান থেকে নানান ধরনের ভেক্টর গেছে। ঠিক আছে,
যেমন এ ভেক্টরটার পাদবিন্দু তাহলে সাদা বিন্দুটা, ঠিক আছে, এখান থেকে যে ভেক্টরটা গেছে এটার ভেক্টরের পাদবিন্দু সাদা বিন্দুটা, হ্যাঁ, এখান থেকে যে ভেক্টরটা গেছে এটার বিন্দু সাদা বিন্দুটা, এখান থেকে যে ভেক্টরটা গেছে এটার পাদবিন্দু সাদা বিন্দুটা, হ্যাঁ। তাহলে সব বেশ কয়েকটা ভেক্টরের পাদবিন্দু যদি একটি হয়, আর কো-টার্মিনাল ভেক্টর কোনটা, বেশ কয়েকটি ভেক্টর শীর্ষবিন্দু যদি একটি, মানে এটা দ্বারা কি বুঝাইলো, ধর এটা হচ্ছে একটা বিন্দু, এখন ধর ওদের শীর্ষবিন্দুগুলো সবগুলো এই বিন্দুতে এসে মিলিত হবে, ঠিক আছে। যেমন এটা একটা ভেক্টরের শীর্ষবিন্দু, এটা আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু, ঠিক আছে। ওদের পাদবিন্দু কিন্তু এটা, ওর পাদবিন্দু কিন্তু এটা, ওর পাদবিন্দু কিন্তু এটা, কিন্তু সবার শীর্ষবিন্দুতে এক হচ্ছে না, এক না, একটা না, এই যে, তার মানে বেশ কয়েকটা ভেক্টরের যদি শীর্ষবিন্দু একটি হয় তাহলে এটা কি, কোটার্মিনাল ভেক্টর। তাহলে এখন আমাদেরকে বুঝাইতে হবে একক ভেক্টর। একক ভেক্টরটা কি বলছি, একক ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান হলো এক একক তাদেরকে বলা হয় একক ভেক্টর, মানে মান হবে এক ভেক্টর, এক একক, তার মান এক। এটা পরবর্তীতে যখন আমরা ভেক্টরের ম্যাথ গুলা করবো তখন দেখবি যে একক ভেক্টর ছাড়া কোনো ম্যাথই আসতেছে না, ঠিক আছে, একক ভেক্টরের মান এক। তাহলে এটা নিয়ে কি ম্যাথ আসবে, ঠিক আছে। প্রথমত আমি যদি তোকে বলি, আমি যদি তিনটা অক্ষ আঁকি, ঠিক আছে, আমরা জানি অক্ষ কয়টা, তিনটা, ঠিক আছে। আমি যদি তিনটা অক্ষ আঁকি, এটা ধর y অক্ষ, এটা ধর z অক্ষ, এটা ধর x অক্ষ, ঠিক আছে। ওকে, তিনটা অক্ষের কখন আঁকার প্রয়োজন হয়, যখন থ্রি ডাইমেনশনাল, ঠিক না, যখন থ্রি ডাইমেনশনাল চিন্তা ভাবনা করি তখন তিনটা অক্ষ আঁকতে হয়। আচ্ছা, আমাদেরকে বললো যে একটা মাছি ডান দিকে উড়ে চলে গেল, ডান দিকে উড়ে চলে গেল, এক অক্ষ বরাবর উড়ে চলে গেল, এক অক্ষ বরাবর ডান দিকে উড়ে চলে গেল। কারণ ডান দিকে মানে কি, এক অক্ষ বরাবর হতে হবে, হয় ডান দিকে, বাম দিকে হলে এক অক্ষের বিপরীত দিকে হবে আর কি। এক অক্ষের বিপরীত দিক বলতে মানে এক অক্ষের প্লাস দিকে হচ্ছে প্লাসের দিকে, মানে পজিটিভ অংশ হচ্ছে ডান, আমরা এক অক্ষের নেগেটিভ অংশ ধরি যে বাম, ঠিক আছে। তো ডান বাম হচ্ছে এক অক্ষের দিকে, আমরা বলতে পারি ঠিক আছে একটা মাছি এক অক্ষের দিকে ডান দিকে চলে গেল, ঠিক আছে। কত কত মিটার চলে গেল, 5 মিটার চলে গেল ডান দিকে। তাহলে আমরা এটা আগের এতক্ষণ যেভাবে শিখে আসছি ভেক্টরকে যেভাবে প্রকাশ করে এভাবে নর্মাল লিখে ফেলতে পারি যে 5 নিউটন, যে আমরা লিখতে পারি যে 5 মিটার ডান দিকে গেছে লিখতে পারি। বা যদি বলি যে একটা মাছি উড়ে ওয়াই অক্ষ বরাবর মানে উপরের দিকে চলে গেছে, তাহলে বলতে পারি 5 মিটার কোথায় গেছে, 5 মিটার গেছে যে উপরে, তাহলে এটারও দিক আছে, ঠিক না, বা নিচে, বা অমুক পাশে তমুক পাশে, যে কোনো এক পাশে বলা থাকে, আমরা নর্মালি এতক্ষণ যেভাবে পড়ে সেভাবে বলতে পারতাম। কিন্তু একটা মাছি যদি এক্স অক্ষের ডান দিকে একটুকু অংশ গেছে, আবার ওয়াই অক্ষের উপরের অংশে আরেকটুকু অংশ গেছে, চার অক্ষের দিকে একটু অংশ গেছে, মানে মাছিটা ধর কোনো নির্দিষ্ট দিকে না চলাফেরা করে এক জায়গায় ঘুরেফেরা করতে, তো ঘুরেফেরা করতেছে মানে কি, এরকম এরকম ঘুরতেছে, তো ঘুরতেছে মানে বর্মন বর্মন করতেছে, তো বর্মন বর্মন করলে এটা কি, আমরা কি নির্দিষ্ট দিকে বলতে পারবো যে এক্স অক্ষ এদিকে গেছে, ওয়াই অক্ষ এদিকে গেছে, জেড অক্ষ এদিকে এদিকে গেছে, হ্যাঁ। মানে কোনো নির্দিষ্ট দিকে তো যায়নি, ও আলটিমেটলি তিন অক্ষ বরাবরই কাজ করতেছে, থ্রি ডাইমেনশনাল। আমি যদি থ্রি ডাইমেনশনাল চিন্তা করি তখন আমাদের হিসাব করতে হবে, ধরলাম এই যে এটাকে আমরা এক্স অক্ষ বলছি না, এটাকে আমরা কি বলছি, এক্স অক্ষ বলছি, এটাকে আমরা কি বলছি, ওয়াই অক্ষ বলছি, এটাকে আমরা জেড অক্ষ বলছি, ঠিক আছে। এক্স অক্ষের ক্ষেত্রে প্রতি একক মানে এক, দুই, তিন, চার, আবার জেড অক্ষের ক্ষেত্রে প্রতি একক এক, দুই, তিন, চার, এখানে তো অনেক একক আছে, আমরা তো আঁকতে এতগুলো লিখতে পারবো না। ওয়াই এর ক্ষেত্রে প্রতি একক, ঠিক আছে। এই যে প্রতি একক, এটাকে বলা হয় একক ভেক্টর। আমি যদি বলি একটু অংশ একটা একক ভেক্টর, আবার এখান থেকে একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, একক ভেক্টর। আর এক অক্ষের দিকে একক ভেক্টর গুলাকে আই দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়, আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একক ভেক্টরের উপর আবার আমরা টুপি দিই না, একটা টুপি, তাহলে এক্স এর দিকে যে একক ভেক্টর গুলো কাজ করে এগুলোকে আমরা আই দিয়ে প্রকাশ করি, উপরে একটা টুপি দিলাম। ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টর গুলো কাজ করে এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, উপরে একটা টুপি দিলাম। যাই হোকের দিকে যে একক ভেক্টর গুলো কাজ করে এগুলো আমরা কে দিয়ে প্রকাশ করলাম। এখন দেখতো, এখন আমরা ইজিলি বলতে পারি না যে মশাটা, এই যে মাছিটা যে তিন অক্ষ বরাবরই কাজ করতেছে, থ্রি ডাইমেনশনালে কাজ করতেছে, মাছিটা এক অক্ষ বরাবর 3 একক গেছে, কথার কথা কয় একক গেছে, 3 একক গেছে। তাহলে আমরা বলবো যে মাছিটা গেছে 3i, মাছিটা গেছে কত, 3i, কারণ i এর মান তো এক, ঠিক না, i এর মান এক না। i বলতে কি বোঝায়, এই এই যে একটা একক, একটা একক, এই একটা একক, হ্যাঁ, প্রতিটা একক কি একক হচ্ছে i, ঠিক আছে। তার মানে 100 থেকে 3 একক গেছে, 3 একক বলতে কি বুঝেছে, 3i গেছে, মানে তাহলে আমি বলতে পারি 1, 2, 3, তার মানে মাছিটা এদিকে 100 দিকে এদিকে আছে, এটুকু বলতে পারি কিনা, ঠিক আছে, মানে 3 একক গেছে।
3i গেছে, প্রতিটা একককে আমরা কি বলি আই বলি x অক্ষের দিকে। 3 একক যাওয়ার পর আমি যদি অন্য কালার দিই, কালার মিক্স হয়ে যাচ্ছে, রেড, ঠিক আছে। আচ্ছা, তার মানে যেহেতু থ্রি ডাইমেনশনাল কাজ করতেছে সেখানে x অক্ষের দিকে কাজ করতেছে 3 একক। হ্যাঁ, এবার ধরলাম y অক্ষের দিকে কাজ করতেছে, y অক্ষের দিকে সরণ হচ্ছে মাছিটার 2 একক। তাহলে 2 একক হলে কত হবে? এই যে আমি যদি দেখি a1 a2, তার মানে এইখানে আছে। হ্যাঁ, তার মানে এই জায়গায় আছে মাছিটা, এখন আবার এদিকে আছে। এই যে আবার z অক্ষের দিকে ধর -3 একক কাজ করতেছে। -3 একক কাজ করলে z অক্ষের দিকে কোথায় যাবে? 1 2 3। এটা z অক্ষের পজিটিভ অংশ, তাহলে z অক্ষের নেগেটিভ অংশ এদিকে হবে না? হ্যাঁ, কথার কথা আমি চিত্রটা সহজভাবে বোঝাবার জন্য সেজন্য নেগেটিভ অংশ ধরছে, পজিটিভ হলে চিত্রটা আবার পয়েন্ট আবার এদিকে নামতো আর কি। ঠিক আছে, পয়েন্টারকে না নামানোর জন্য, চিত্রটা সুন্দর হওয়ার জন্য আমরা ধরলাম z সমান -3 একক কাজ করছে। -3 একক মানে 1 2 3, তার মানে এদিকে কাজ করতেছে। হ্যাঁ, মানে 1 2 3। আর প্রতিটা এককে কি বলি? তার মানে ওভারঅল চিত্রটা এরকম হবে না? এদিকে কাজ করছে কত? 2j, 2j কাজ করছে y অক্ষ বরাবর, যে হচ্ছে y অক্ষের দিকে প্রতি একক ভেক্টরকে j দ্বারা প্রকাশ করে। আর ইয়ার দিকে কাজ করছে, z এর দিকে কাজ করছে কত? 3k, ঠিক আছে, 3k, কিন্তু -3k। তাহলে ওভারঅল ভেক্টরটাকে আমরা এখন মাছিটার ওভারঅল অবস্থান যদি আমি জানতে চাই, আমরা ইজিলি বলতে পারি মাছিটার ওভারঅল অবস্থান হচ্ছে যে, চিত্র অনুসারে মাছিটার ওভারঅল অবস্থান যে আমরা বলতে পারি 3i, 3i যাওয়ার পর কোথায় গেছে? প্লাস, মানে প্লাস বলতে বোঝাচ্ছে না যে 3 এর সাথে 2j যোগ হয়েছে, 2j এটা যোগ হয়েছে এটা বুঝাই নাই, এটা বুঝাইছি যে 3i মানে হচ্ছে x, যেহেতু 3 এর আগে পজিটিভ চিহ্ন আছে, এটা না লিখলেও পারি না লিখলেও পারি, তাহলে 3i মানে x অক্ষের পজিটিভ দিকে 3 একক অবস্থানে আছে, y অক্ষের যেহেতু পজিটিভ, 2 এর আগে পজিটিভ আছে, তার মানে y অক্ষের উপরের অংশে, y অক্ষের পজিটিভ অংশ কিন্তু উপরের অংশ না, তাহলে y অক্ষের উপরের অংশ যদি পজিটিভ অংশ, তার মানে y অক্ষের উপরে 2 একক আছে, মানে যে দ্বারা বোঝাচ্ছে 2 একক, যে মানে একক। আর z অক্ষের নেগেটিভ অংশে আছে 3 একক। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মাছিটার অবস্থান। তার মানে একক ভেক্টর আমরা বুঝাতে পারছি। এটা হচ্ছে, এটা কিসের কিসের আছে? চিত্র অনুসারে, চিত্র অনুযায়ী। তাহলে একক ভেক্টরটা আমরা ব্যবহার করি কেন? একক ভেক্টরের ব্যবহার, ঠিক আছে, একক ভেক্টরের ব্যবহার। তাহলে একক ভেক্টরের ব্যবহারটা আশা করি কেন করে বুঝাইতে পারছি। ঠিক আছে, একক ভেক্টরের ব্যবহার, একক ভেক্টর হচ্ছে দিক প্রকাশ করার জন্য একক ভেক্টর ব্যবহার করা হয়। হ্যাঁ, 3 ডাইমেনশনালে, 3 অক্ষে, 3 ডাইমেনশনাল মানে কি 3টা অক্ষ আর কি, 3 অক্ষে দিক প্রকাশের জন্য, দিক প্রকাশের জন্য একক ভেক্টরে ব্যবহার করে থাকি, একক ভেক্টরে ব্যবহার করে থাকি, করে থাকি। ওই যে মাছির ঘটনাটা তুই চাইলে খাতা একটু বর্ণনা করতে পারোস, তাহলে ব্যাপারটা মনে থাকবে। ঠিক আছে, এই যে তার মানে একক ভেক্টর কি? এই যে 1 2, এই যে 1, আবার এখান থেকে একটু অংশ হচ্ছে আরেকটা একক, এখান থেকে আরেকটা হচ্ছে আরেকটা একক। তুই গ্রাফ গ্রাফ দেখছিস না? গ্রাফ আঁকছি না আমরা ছোটবেলায়, কত গ্রাফ তো আঁকছি। ওই যে 1 1 করে 1 1, একটা লাইন 1, একটা লাইন 2, এইটাকে 1 2 3। তো এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর। একক ভেক্টর মানে কি? যার মান 1। এখান থেকে এটার মান 1 না, এটা এখান থেকে এটার মান 1 না, এখান থেকে এটার মান 1 না, এটাই। তো এই যে x অক্ষের দিকে যে একক ভেক্টর গুলো পাবো এগুলাকে i বলবো, y অক্ষের দিকে যে একক ভেক্টর গুলো পাবো এগুলাকে j বলবো, z অক্ষের দিকে যে একক ভেক্টর গুলো পাবো এগুলাকে কি বলবো? k বলবো। ঠিক আছে, তার মানে এগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আরো কিছু ভেক্টর আছে, এগুলো নিয়ে যদি পড়ালেখা করি আমাদের। আচ্ছা, এরপর আসে আমাদের হচ্ছে স্বাধীন বা মুক্ত ভেক্টর, এরপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। স্বাধীন বা মুক্ত ভেক্টর কোনগুলো? যে ভেক্টরের পাদবিন্দু হচ্ছে ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। আমি যদি তোকে বলি যে এটা একটা ভেক্টর, a থেকে b এর দিকে, এটা কি একটা ভেক্টর, ঠিক আছে। তো পাদবিন্দু কি? পাদবিন্দুটা a না, শীর্ষবিন্দু হচ্ছে b। তাহলে এখন আমরা চাইলে পাদবিন্দুটা ইচ্ছা মতন পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, পরিবর্তন করতে পারবো। ধর এই জিনিসটাকে এই কপি পেস্ট, আমি পাদবিন্দুটা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে বিন্দুটা এখন আর সেম থাকবে না, এখন বিন্দুটা চেঞ্জ হবে না, এখন কারণ এই বিন্দু তো ওখানে অবস্থিত। ঠিক আছে,
এই বিন্দু কোথায় অবস্থিত, এই বিন্দু হচ্ছে এই জায়গায় অবস্থিত, এই জায়গা হচ্ছে এই বিন্দু অবস্থিত, হ্যাঁ, আর বি বিন্দু হচ্ছে এই জায়গায় অবস্থিত। তাহলে আমরা এখন বিন্দুগুলো চেঞ্জ করে বলছি, বিন্দুগুলো চেঞ্জ পি তে নিয়ে আসছি, কিউ তে নিয়ে আসছি, তার মানে পাদ বিন্দু চেঞ্জ হয়ে গেছে, শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক। ঠিক আছে, এখন তার মানে এটা হচ্ছে কি আমাদের স্বাধীন বা মুক্ত ভেক্টর, যে ভেক্টরে পাদ বিন্দু ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল করতো, পাদ বিন্দু চেঞ্জ করে এখানে নিয়ে আসছি, ঠিক আছে, ইটস ওকে, পাদ বিন্দু চেঞ্জ করলে শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে, কিন্তু আমাদের কি মানটা চেঞ্জ হয়েছে? এই ভেক্টরটাকে তো ধরে এনে আবার এখানে বসাই দিচ্ছি, কপি পেস্ট করছি না? হ্যাঁ, মানে কপি পেস্ট করছি না, আমি আবার আলাদা করে রাখছি, তার মানে এই ভেক্টর যেটা এটা ঠিক সেম ভেক্টর, মান তো আর কি চেঞ্জ হয়নি, তার মানে কি এই ক্ষেত্রে আমাদের মানটা সেম থাকে, মান সেম থাকে, মান সেম থাকে, পাদবিন্দু চেঞ্জ করা যায়, শুধু পাদবিন্দুটা কি হয়, চেঞ্জ হয়, ঠিক আছে, শুধু কি হয়, পাদবিন্দু চেঞ্জ হয়, পাদবিন্দু চেঞ্জ হয়, ঠিক আছে, মান সেম থাকে, পাদবিন্দু চেঞ্জ হয়। আচ্ছা, সীমাবদ্ধ ভেক্টর মানে কি, যে ভেক্টর পাদবিন্দু নির্দিষ্ট, মানে এই যে এই ভেক্টরটার কথা যদি বলি, এই ভেক্টরটা কোনো কারণে যদি এ থেকে আর সরানো না যেত, হ্যাঁ, এ থেকে আর সরানো না যেত, এটা মানে আর অন্য কোনো বিন্দুতে আমি নিতে পারবো না চেঞ্জ করে, তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, তাহলে সীমাবদ্ধের ক্ষেত্রে কি থাকে, সীমাবদ্ধ ক্ষেত্রে মান সেম থাকে, মান তো সেম থাকবে কারণ একই ভেক্টর নিয়ে কাজ করতেছি, মান সেম থাকে, আর হচ্ছে পাদবিন্দুটা ফিক্স থাকে, ঠিক আছে, পাদবিন্দুটাও কি থাকে, ফিক্স থাকে, পাদবিন্দুটা ফিক্স থাকে। আচ্ছা, তারপর আমরা কি আসবো, তারপর আমরা আসবো যে সমরেখা ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, একই রেখা বরাবর কিংবা সমান্তরালে অবস্থিত ভেক্টরগুলা। আচ্ছা, এটা দ্বারা কি বুঝাইছে, আমরা কি বলছিলাম, জ্যামিতিক চিত্র আঁকলে আমাদেরকে আগে ধারক রেখা আঁকতে হবে, ঠিক আছে, তো এটা তো ধারক রেখা, ঠিক আছে, এটাও একটা কি ধারক রেখা, তো একই ভেক্টর বরাবর, ঠিক আছে, একই ভেক্টর বরাবর বলতে কি বুঝাইছে, ধর এদিকে একটা কাজ করতেছে, আমি যদি আরেকটু গাঢ় করি, তাহলে এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, তার ভেক্টর গুলো কি ধারক রেখার উপরে থাকে, ধারক রেখাগুলোই তো ভেক্টর করে ধারণ করে, এটা আমি বলছিলাম ধারক রেখা কাকে বলে, জ্যামিতিক উপায়ভাবে প্রকাশ করে, আরেকটা ভেক্টর এদিকে কাজ করতেছে, হ্যাঁ, আবার এখানে কি একটা ভেক্টর কাজ করতেছে, এখানে একটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি ভেক্টর দিকগুলো আঁকি, ধর এখানে এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে, 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 তাহলে দেখ একই এই ভেক্টরটা আর এই ভেক্টরটা একই রেখা বরাবর অবস্থিত না, তার মানে এই দুইটা ভেক্টরকে আমরা বলতে পারি সমরেখা ভেক্টর। আবার এই ভেক্টরগুলোর সাথে সমান্তরাল অবস্থিত না, তার মানে এটা সমান্তরাল ভেক্টর, তার মানে সমরেখা ভেক্টর বা সমান্তরাল ভেক্টর কাকে বলে বুঝতে পারছি আশা করি। তো এবার হচ্ছে কি সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর হচ্ছে যে যেগুলোতে বেশি বোঝানোর নাই, এগুলোতে আমি বেশি ক্যাচাল পাচ্ছি না আর কি, ঠিক আছে, আমি সামনের দিকে অবশ্যই হচ্ছি, তার মানে তোরা আশা করি এটা বুঝতে পারছিস, কারণ এগুলো তো সহজ টপিক, ঠিক আছে। সদৃশ ভেক্টর মানে কি, একই থেকে ক্রিয়াশীল দুই বা তার অধিক সমজাতীয় ভেক্টর, সমজাতীয় হইতে হবে, সমজাতীয় ভেক্টরকে সদৃশ ভেক্টর বলে, মানে এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে, কিন্তু ধর কি বলে দিছে সমজাতীয় হতে হবে, সমজাতীয় মানে কি, একটা ভেক্টর যদি বল হয় এই ভেক্টরটাকে বল হইতে হবে, ঠিক আছে, তার মানে আমি ধরলাম এদিকে একটা ভেক্টর কাজ করতে 5 নিউটন, এদিকে একটা ভেক্টর কাজ করতে 3 নিউটন, দুইটার দিক কিন্তু একই দিকে, দুইটার দিক কোথায়, বাম থেকে ডান দিকে না, দুইটার দিক কোথায়, এখান থেকে এখানে না, এখান থেকে এখানে না, তার মানে এই সব তো ফিল আপ করছে, আবার সমজাতীয়, এটাও নিউটন, নিউটন মানে বল বুঝাচ্ছে, এটাও নিউটন, কিন্তু এখানে কোথাও বলছে মান সমান হবে, মান সমান হবে বলা নেই, সদিশ ভেক্টরে কি মান সমান থাকে না, কিন্তু দিক আর সমজাতীয় হয়, তোমার সদিশ ভেক্টরে কি কি সত্য ফিল আপ করতে হবে, দিক সমান হতে হবে, একই দিকে হতে হবে, আর সমজাতীয় হতে হবে, ঠিক আছে, মানের কথা কিন্তু বলে নাই, এটা খেয়াল রাখতে হবে, কারণ একটু পরে এটা নিয়ে প্যাচ লাগবে, ঠিক আছে। বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর মানে কি সদিশ ভেক্টরের উল্টা, মানে সমজাতীয় ভেক্টর গুলা যদি এই দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করতে হবে, ধর এটা এদিকে কাজ করতেছে আর এটা এদিকে কাজ করতে, তাহলে এটা কি যেত, তাহলে এরা বিসদৃশ ভেক্টর যেত, তোর 5 নিউটনটা এদিকে কাজ করতেছে আর 3 নিউটনটা এদিকে কাজ করতেছে, ঠিক আছে, বিপরীত দিকে কাজ করতেছে, আর প্লাস দুইটাই সমজাতীয়, সমজাতীয় মানে কি, মানে এটা বল হইলে এটাও বল হইতে হবে, কিন্তু এখানে মানের কথা বলা আছে, মানের কথা বলা নেই, তার মানে কি দিক উল্টা হবে, এটা ফিল আপ হবে, আর সমজাতীয় দুইটা ভেক্টরের মধ্যে এটা কি হবে, সমজাতীয় হবে, ঠিক আছে, সমজাতীয় হবে, এটা ফিল আপ হবে, মানের কথা এখনো বলা নেই। আর সমজাতীয় ভেক্টর মানে কি, মানে
দুইটাই সেম জাতীয়, মানে একটা ভেক্টর বল হলে, একটা ভেক্টর যদি বল হয়, বল হলে একটা ভেক্টর বল হলে আরেকটাও বল হবে। এই সমজাতীয় ভেক্টর এটা, মানে সমজাতীয় ভেক্টরের নরমালি এটা আসে না, সংজ্ঞাটা আসে না। হ্যাঁ, যে সমজাতীয় কি এটা আমি বুঝিয়ে দিছি আর কি, আরেকটাও বল হবে। হ্যাঁ, কারণ সম ওয়ার্ডটা এই বিসদৃশ ভেক্টর আর বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে আসছে সমওয়ার্ডটা, তাই ঠিক আছে। ওকে, ওই যে একটু আগে বললাম প্যাচ লাগবে, এখানে প্যাচ লাগবে। এখন বলবো সমভেক্টর বা সমান ভেক্টর। একটু আগে বলছি সদৃশ ভেক্টর। দুইটার মধ্যে পার্থক্য এটাই যে শুধু ওখানে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে কি ছিল, সদৃশ ভেক্টরের ক্ষেত্রে দিক একই দিকে ছিল, দিক একই দিকে ছিল, সমজাতীয় ছিল, সমজাতীয় ছিল। আর এই ক্ষেত্রে সমভেক্টরের ক্ষেত্রে আরো একটা টার্ম অ্যাড হবে, সেটা হচ্ছে মানও একই হবে, মানও একই হবে, মানও একই হবে। এখানে যদি 5 নিউটন বল কাজ করে, এই ভেক্টরটাও কি আরেকটা ভেক্টর যেটা হবে, এটা সম্পূর্ণ এটা হুবহু কপি হবে, ঠিক আছে। কপি পেস্ট, এই যে আমি শুধু কপি পেস্ট করলাম, আরেকটা ভেক্টর এটা হবে। তার মানে এটা এই ভেক্টরটাও এদিকে কাজ করতেছে, আর এই ভেক্টরটা এদিকে কাজ করতেছে। আবার এই ভেক্টরটার মানও 5, এই ভেক্টরটার মানও 5, 5 নিউটন দিতি তাহলে বুঝবি 5 নিউটন, এই ভেক্টরটার মানও 5 নিউটন। আবার দুইটাই কি বল, তার মানে সমজাতীয়। দুইটা কি ফোর্স না, এটা 5 নিউটন, নিউটন মানে কি বল বোঝায়, নিউটন মানে বল বোঝায়, তার মানে দুইটাই ফোর্স, তার মানে একই একই দিকে সমজাতীয়, মানে একই। হ্যাঁ, বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর, একটু আগে কি বলছিলাম, বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে কি ছিল, উল্টা দিকে ছিল, উল্টা দিক, এটা উল্টা দিক হবে। সমজাতীয় ছিল, সমজাতীয় হবে, এটাও সমজাতীয় হবে, প্লাস এটার মানটাও একই হবে, মানটাও একই হবে। অর্থাৎ আমি যদি বলি এদিকে 5 নিউটন বল কাজ করছে, তার মানে এর উল্টা দিকে 5 নিউটন বলই কাজ করতে হবে, প্লাস কি হবে, সমজাতীয়। সমজাতীয় মানে কি, এটা বল হইলে এটা যদি বল হয়, এটা যদি বল হয় এটাও বল হবে। বুঝতে পারছি আশা করি। বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর কি, আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে সদিশ ভেক্টর আর সমভেক্টর কিন্তু এক না, ঠিক আছে, খেয়াল রাখতে হবে, সদিশ ভেক্টর আর সমভেক্টর এক না। হ্যাঁ, এটা যদি নোট করে ফেলি, আমরা যদি নোট করে রাখি, ঠিক আছে, আমরা লিখতে পারি নোট, সদিশ ভেক্টর আর সমভেক্টর এক না, ঠিক আছে। ঠিক সেম ভাবে বিসদৃশ ভেক্টর, কারণ এখানে আমরা কনফিউজ হয়ে যাই, আর বিপরীত ভেক্টর এক না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কাকে বলে? বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর হচ্ছে একটি ভেক্টরের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপ্রতীপ ভেক্টর বলে। তো গুণাত্মক বিপরীত ভেক্টর বলতে আমরা কি বুঝছি, একটা ভেক্টরের মান যদি 5i হয়, 5i মানে কি, 5i মানে হচ্ছে যে x অক্ষের দিকে 5 একক, 5 একক গেছে, মানে ভেক্টরটার মান হচ্ছে 5, x অক্ষের দিকে গেছে, ঠিক আছে। তার মানে এখন আশা করি শর্টকাট জিনিসটা বুঝতে পারছি যে একক ভেক্টরের প্রয়োজনীয়তা কি। আমরা আই দ্বারা কি বুঝছি, আই দ্বারা বুঝছি এক অক্ষের দিকে কাজ করছে। আমরা এটা হচ্ছে আই দ্বারা, আই এর মান কত, এক, একের সাথে কত গুণ হয়েছে, 5, তার মানে এক অক্ষের দিকে 5, এক অক্ষের দিকে একটা ভেক্টর গেছে যেটার মান 5, এটাই তো বুঝাইছে, বা এক অক্ষের দিকে 5 একক ভেক্টর কাজ করছে। তো এটার বিপরীত বিপ্রতীপ ভেক্টর কি হবে, এটা বিপ্রতীপ ভেক্টর হবে 1/5i, ঠিক আছে। এটাই গুণাত্মক বিপরীত, মানে গুণাত্মক বিপরীত বলতে কি বোঝায়, গুণাত্মক বিপরীত বলতে বোঝায় একটা সংখ্যার মান যদি 5 হয়, এর গুণাত্মক বিপরীত মান হচ্ছে যে 1/5, ঠিক আছে। এটাই। তাহলে একটা জিনিস খেয়াল কর, 1/5টা তো আয়ের দিকে কাজ করতেছে, আয়ের দিকে কাজ করতেছে না, তার মানে কি 5, এটাও আয়ের দিকে কাজ করতেছে, এটাও আয়ের দিকে কাজ করতে পারে। গুণাত্মক, আমি এটা বোঝাতে চাচ্ছি যে গুণাত্মক বিপরীত ভেক্টরটা সেম দিকে কাজ করে, এই ওর গুণাত্মক, ও যে দিকে কাজ করতেছে ওর গুণাত্মক বিপরীত ভেক্টরটা ওই দিকে কাজ করবে, এক অক্ষের দিকে। আমি আরেকটা লাইন লিখে রাখছি যে একটি ভেক্টর যত বড় হবে তার বিপরীত ভেক্টর তত ছোট হবে। এটা তো স্বাভাবিক, কারণ কেন, একটা ভেক্টর 5, বিপরীত ভেক্টর কোনটা, 1/5। হ্যাঁ, এখন একটা ভেক্টর 10, তার মানে বিপরীত ভেক্টর কি হবে, 1/10। এই ক্ষেত্রে নাম্বার, এক নাম্বার কন্ডিশনে কি হচ্ছে, এককে আমি 5 বার ভাগ করতেছি,
2 নম্বর কন্ডিশনে কি হচ্ছে, এককে আমরা 10 বার ভাগ করতেছি, তার মানে এই মানটা আরো ছোট হবে না এটার থেকে। তার মানে কি একটা ভেক্টর যত বড় হবে, এই যে এই ভেক্টরটা যত বড় হবে তার বিপরীত ভেক্টর তত ছোট হবে। এই যে 1/10, কারণ 1 বাই হয়ে যাচ্ছে, যে 1 ডিভাইড বাই হয়ে যাচ্ছে, যে 1 কে তত সংখ্যা, তত বড় সংখ্যা তার আবার ভাগ হয়ে যাচ্ছে। তার মানে একটা ভেক্টর যত বড় হবে তার বিপরীত ভেক্টরটা তত ছোট হবে। বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে কি আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর কোনগুলা, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই এবং জ্যাড অক্ষ বরাবর আই জে কে একই একক, এই একক ভেক্টরগুলো ধরে নেওয়া হয়, এদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়। এই যে একটু আগে আমি চিত্র রাখছিলাম না 3 অক্ষ বরাবর, এই যে এই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা এক্স অক্ষ, তাই না? তো এই অক্ষ বরাবর গুলো প্রতি একক যে কাজ, প্রতি একক কাজ করতেছে কি আই একক ভেক্টর। এখানে প্রতি একক ভেক্টর কাজ করতেছে কি জে একক, মানে প্রতিটা এককে আমরা জে বলতে পারি। হ্যাঁ, এখানে প্রতিটা এককে আমরা কে বলতে পারি, কে বলতে পারি। তো এটা হচ্ছে কি আয়ত একক ভেক্টর, এগুলাকে আই জে কে এগুলাকে বলা হয় আয়ত একক ভেক্টর। ঠিক আছে, ওকে। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি, এই যে এক্স ওয়াই জেড অক্ষ আর কি, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এগুলো তার জানার কথা। এরপর হচ্ছে অবস্থান ভেক্টর, যে ভেক্টরের মাধ্যমে মূল বিন্দু সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। ঠিক সেম জিনিস, আমি মাছের উদাহরণ যেটা দিছি এটাই। হ্যাঁ, আমি যদি এটা একটু এদিকে আঁকি, ঠিক আছে, কপি করলাম, এখানে যদি দিই পেস্ট, ওকে। ধর আমাদের একটা বিন্দু পরিমাণ নির্দেশ করতে হবে, ঠিক আছে। অবস্থান ভেক্টর মানে কি, ধর এদিকে একটা বিন্দু আছে, কোন দিকে, এদিকে একটা বিন্দু আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। এই পি বিন্দুটার অবস্থান কি হবে, পি বিন্দুটা ধর 2 3 4, এটা দ্বারা বোঝায় যে পি বিন্দুটা এক্স অক্ষের দিকে 2 একক, তার মানে 2 একক গেছে, ও একের দিকে 3 একক গেছে, 3 একক গেছে। আর যেহেতু সামনে পিছে কোনো মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন নেই, তারপরে চার একের দিকেও ঠিক পজিটিভ অংশে কি 4 একক গেছে। ঠিক আছে, সরি সরি ভুলে গেছি একটু, সরি। এটা ওই একের দিকে কি আই হয় নাকি ওই একের দিকে কি হয় জে হয়, ঠিক আছে। আর এক্স অক্ষের দিকে, তারপর চার একের দিকে কত একক গেছে, 4 একক গেছে। হ্যাঁ, এই যে এ দ্বারা এটা বুঝছে, 4 একের দিকে 4 একক গেছে। তার মানে এই ক্লুটা দেখেই আমরা বলে ফেলতে পারবো না পি বিন্দুটার অবস্থান কোথায়। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। ঠিক আছে, ওকে। এরপর কি আছে, এরপর হচ্ছে সরণ, সরণ ভেক্টর। সরণ ভেক্টরটা কিভাবে নির্দেশ করব, কপি পেস্ট, ঠিক আছে, ধরো ডবল হয়ে গেছে, সরি, যদি একটু আবার কপি করতে হবে, বারবার রাখা সম্ভব না। ওকে, তাহলে আমরা যদি এখন এটাকে আবার কপি করি, কপি করলাম, কপি পেস্ট, ওকে। তাহলে সরণ ভেক্টর কোনগুলা, ধর একটু আগে পি অবস্থানে ছিল না, একটু আগে বিন্দুটা পি অবস্থানে ছিল, এখন কোনো কারণে এই অবস্থানে চলে আসছে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যে অবস্থান চেঞ্জ হয়েছে, হ্যাঁ, অবস্থান চেঞ্জ হয়েছে কতটুক, অবস্থান চেঞ্জ হয়েছে একটু অংশ না, এই যে একটু অংশ না, এই যে লাল অংশটা হচ্ছে অবস্থান চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে পি থেকে কিউতে গেছে, পি থেকে কোথায় গেছে, কিউতে গেছে, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে। ঠিক আছে, একটু আগে অবস্থান ভেক্টর কি ছিল, একটু আগে অবস্থান ভেক্টর ছিল পি, পি পি কত ছিল 2y 3j 4k। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি অবস্থান ভেক্টর পি ভেক্টর ইজ ইকুয়াল, ঠিক আছে। তাহলে এখন এখন করতে, এখন এখন অবস্থান ভেক্টরটা কি হয়েছে, কি হয়েছে না, মানে পি থেকে কিউতে গেছে না, এই যে অবস্থান ভেক্টরের পরিবর্তন, এই পরিবর্তনটাকে কি বলা হয়, সরণ। আর পরিবর্তন মানে কি, বিয়োগফল আর কি। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে, আমরা এটা বলতে পারি পি কিউ, মানে পি কিউ ভেক্টর মানে কি, সরণ ভেক্টর আর কি, ইজ ইকুয়াল, এটাকে মূল বিন্দুকে যদি 0 ধরি, মানে ও ধরি, ও পি, ও পি টু না দিয়ে ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর, এগুলো নিয়ে আমরা সামনে পড়বো।
মোট কথা অবস্থান ভেক্টরের পরিবর্তন, আগে ছিল এখানে পি বিন্দু, এখন কি বিন্দু, এটাই এই পরিবর্তনটা হচ্ছে সরণ ভেক্টর। সরণ ভেক্টর মানে কি, এই যে একটু অংশটাকে সরণ ভেক্টর বলবো না, একটু অংশ পরিমাপটা কত হবে, পি কিউ সমান কত হবে, পি কিউ সমান ও কিউ থেকে ও পি মাইনাস করে দিলে তো অটোমেটিক ও ইয়ে চলে আসে, পি কিউ চলে আসে, তাহলে এটা সরণ ভেক্টর। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখন আমরা আসবো কোথায়, এখন আসবো আমরা যে সমতলীয় ভেক্টর, দুই বা তার অধিক ভেক্টর, ঠিক আছে, যদি একই তলে অবস্থান করে, মানে কি, আমি যদি একটা অক্ষ আঁকি, তিনটা মানে এক্স ওয়াই জেড অক্ষ আঁকি, এই যে এক্স ওয়াই জেড, ঠিক আছে, তো এখন এখানে একটা তল কাজ করতেছে না, এদিক দিয়ে একটা তল কাজ করতেছে না, তল কাজ করতেছে কিনা, ঠিক আছে, বা এদিক থেকে একটা তল কাজ করতেছে না, এই অক্ষ বরাবর একটা তল কাজ করতেছে, তো এই তলগুলোর উপর, এই তলগুলোর উপর কি বলছে, একই তলে অবস্থান করে দুই বা তার ততোধিক ভেক্টর, তো এখানে একটা ভেক্টর অবস্থান করতেছে, এখানে একটা ভেক্টর অবস্থান করতেছে, এই যে দুই বা ততোধিক ভেক্টর অবস্থান করতেছে তলের উপর, কিন্তু এটা হচ্ছে সমতলীয় ভেক্টর, যেমন এই ভেক্টরগুলো একই তলের উপর অবস্থান করতেছে, যেমন এই ভেক্টরগুলো একই তলের উপর অবস্থান করতেছে, তাহলে এটা কি সমতলীয় ভেক্টর। তল ভেক্টর কি, তল ভেক্টর হচ্ছে আজকে যখন শুরু করছিলাম তখন একদম শুরুতে বুঝে আসছিলাম তল ভেক্টর কি, কোনো তলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এই তলে যদি ক্ষেত্রফল আঁকি, ক্ষেত্রফল আঁকলে ওই ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর একটা ভেক্টর কাজ করে, আমি বলছিলাম না একটু এই ক্লাসের শুরুতে আমি বলছিলাম যে তল ভেক্টরের কথা, হ্যাঁ, ক্ষেত্রফল কেন একটা ভেক্টর রাশি, ঠিক আছে, ওখানে কারণ ক্ষেত্রফলের উপর একটা তল ভেক্টর কাজ করে, ধর এটা একটা তল, এই তলের হচ্ছে এটা কি ক্ষেত্রফল, এটা কি ক্ষেত্রফল, ঠিক আছে, এটা ফুল একটা ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফলের মধ্যে এখানে লম্ব বরাবর একটা ভেক্টর কাজ করবে, এই যে লম্ব বরাবর একটা ভেক্টর কাজ করবে, এখন ভেক্টরটা এর উপরে কাজ করতে পারে, নিচেও কাজ করতে পারে, এটা আমরা জানি না, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে বলবো আমরা কি বলবো, তল ভেক্টর বলবো, ঠিক আছে, তার মানে এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা হচ্ছে তল ভেক্টর, ঠিক আছে। তারপর হচ্ছে ভেক্টর, লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর মানে কি, লব্ধি ভেক্টর মানে হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল, ঠিক আছে, এটা নিয়ে ডিটেলস বলতেছি না, কারণ আমাদের এই চ্যাপ্টারে যখন সামনে আগাবো তখন সারাক্ষণ ভেক্টর যোগ করতেই হবে, ঠিক আছে, যোগ করতে করতে দিন চলে যাবে, তো তখন বুঝে যাবে, ঠিক আছে, তো লব্ধি ভেক্টরটা আপাতত দুইটা ভেক্টরের যোগফলকে লব্ধি ভেক্টর বলে, শুধু দুইটা ভেক্টর না, এর অধিক হইতে পারে, এগুলো আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে। তারপরে হইতেছে যে, আচ্ছা এগুলো হচ্ছে ভেক্টরের বৈশিষ্ট্য, ভেক্টরের বৈশিষ্ট্য আমি বলি যে ভেক্টর রাশির মান ও দিক রয়েছে, এগুলো আমরা জানি। সমজাতি, সমজাতি মানে কি, একটা যদি বল হয় আরেকটাও বল হইতে হবে, ঠিক আছে, এটা একটু আগে বুঝে আসছে, সমজাতি দুই বা ততোধিক ভেক্টরকে আমরা যোগ করতে পারবো, মানে বল বল ভেক্টর গুলোর সাথে যোগ করতে পারবো, সরণ সরণ ভেক্টরের সাথে যোগ করতে পারবো, তাহলে অসমজাতীয় ভেক্টর গুলা যোগ করা সম্ভব না, তবে ভেক্টরে গুণ করা সম্ভব, ভেক্টরে গুণ করা সম্ভব, ভেক্টর কিভাবে গুণ হয় এগুলা নিয়ে আমরা এখন পড়বো না, এগুলা এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে পড়বো, ঠিক আছে, তবে ভেক্টর গুণন দুই প্রকার, এটা বলে দিলে ভালো, স্কেলার গুণন আর ভেক্টর গুণন, ঠিক আছে, স্কেলার স্কেলার গুণন আর ভেক্টর গুণন, ঠিক আছে, স্কেলার গুণন আর ভেক্টর গুণন। তারপর হচ্ছে ভেক্টরকে আমরা উপাংশে বিভাজিত করতে পারি, তো উপাংশে যে বিভাজিত করতে পারি এটাও এখন আমি বলতেছি না, কারণ এটা থাক, এটা আমরা হচ্ছে সামনে যখন পড়বো তখন বুঝবো, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সামগ্রিকভাবে ভেক্টর রাশিগুলোর প্রকারভেদ, ঠিক আছে, এই যে এতক্ষণ এতগুলো ভেক্টর পড়ে আসছি, এতগুলো ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর পড়ে আসে, এই ভেক্টরগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এই ভেক্টরগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে এটাকে আমরা টপিকটার নাম দিতে পারি সামগ্রিকভাবে ভেক্টর রাশিগুলোর প্রকারভেদ, সামগ্রিকভাবে, সামগ্রিকভাবে ভেক্টর রাশিগুলোর প্রকারভেদ, ভেক্টর রাশিগুলোর প্রকারভেদ, সামগ্রিকভাবে ভেক্টর রাশিগুলোর, ভেক্টর রাশি, ভেক্টর রাশিগুলোর প্রকারভেদ, সামগ্রিকভাবে ভেক্টর রাশিগুলোর প্রকারভেদ, ওকে, আমরা বলতে পারি এখন, মানে এতক্ষণ যা যা ভেক্টর পড়ে আসে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করবো, কয় ভাগে ভাগ করবো, দুই ভাগে ভাগ করবো, ওকে, কি কি ভাগে, একটা হচ্ছে যে পোলার ভেক্টর, একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, একটা হচ্ছে কি পোলার ভেক্টর, পোলার ভেক্টর, আচ্ছা আমরা যদি অন্য কালার দিয়ে লিখি তাহলে চোখে পড়বে, এটা হচ্ছে পোলার ভেক্টর, পোলার ভেক্টর, আর একটা হচ্ছে যে অক্ষীয় ভেক্টর, আরেকটা কি, আরেকটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, এটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর, ঠিক আছে, পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর, পোলার ভেক্টর কোনগুলো, যে সকল ভেক্টরকে, যে সকল ভেক্টর অভিমুখে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, যে সকল ভেক্টর অভিমুখে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারে,
যে সকল ভেক্টরের অভিমুখে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে, অভিমুখে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে যে, যেমন এ একটা পয়েন্ট, বি আরেকটা পয়েন্ট, তাহলে এ থেকে বি এর দিকে আমরা টিক চিহ্ন দিতে পারবো না? এ থেকে বি এর দিকে, এই যে ভেক্টরটা কোন দিকে? এ থেকে বি এর দিকে, ঠিক আছে। তার মানে সরণ, ব্যাক, তারপর হচ্ছে যে কি ত্বরণ, এগুলো সবগুলো কি পোলার ভেক্টর। পোলার ভেক্টর মানে কি? একটা নির্দিষ্ট দিকে বলতে পারবো যে একটা ব্যক্তি এ থেকে বি এর দিকে গেছে, তাহলে এটা সরণ ভেক্টর। একটা ব্যক্তি এ থেকে বি এর দিকে দৌড়াই গেছে, নির্দিষ্ট বেগে গেছে, এটা একটা সরণ ভেক্টর, ঠিক আছে। যেটা এত মানে নর্মাল যে ভেক্টরটা আমরা পড়ে আসি এতক্ষণ, ঠিক আছে। আরেকটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর মানে কি? যে ভেক্টর গুলো ঘূর্ণনের সাথে জড়িত, ঠিক আছে। অক্ষীয় ভেক্টর কি হবে? যে ভেক্টর গুলো ঘূর্ণনের সাথে জড়িত, যে ভেক্টর গুলো ঘূর্ণনের সাথে জড়িত, ঘূর্ণনের সাথে জড়িত, যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে জড়িত। ওকে, ঘূর্ণনের সাথে জড়িত বলতে কি বোঝায়? যেমন দরজা, দরজাকে আমরা যদি বলি এই যে একটা অক্ষর দিকে, অক্ষর সাথে দরজা লাগানো থাকে না? দরজা বা জানলার কথা যদি বলি, ঠিক আছে, এটা তো দরজা বা জানালা। হ্যাঁ, সাদা সাদা লাইনটা হচ্ছে কি? সাদা লাইনটা হচ্ছে যে, সাদা লাইনটা হচ্ছে কি? সাদা লাইনটা হচ্ছে অক্ষ। তার মানে আমরা যদি এখন এদিকে বল দিই, সরি অন্য কালার দিয়ে দিই, আমি যদি এখন এদিকে বল দিই, ঠিক আছে, এদিকে একটা বল দিই, এদিকে বল দিলে এটা তো এদিকে ঘুরে যাবে, এটা কখনো এদিকে চলে যাবে? এদিকে চলে যাবে না, ঠিক আছে। তার মানে কি এই ভেক্টরটা ঘূর্ণনের সাথে জড়িত, মানে অক্ষের সাথে জড়িত। অক্ষ অক্ষ বরাবর, অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, এগুলাকে বলে অক্ষীয় ভেক্টর। যেমন আমি যদি একটা অক্ষীয় ভেক্টরের উদাহরণ দিই, যেমন টর্ক। টর্ক টর্ক কি? টর্ক হচ্ছে আমরা ইয়াতে পড়বো, কোথায় পড়বো? নিউটনের বলবিদ্যাতে টর্ক পড়বো, তখন আমরা টর্ক নিয়ে বিস্তারিত জানতে পারবো। মোট কথা এখানে দুটা ভেক্টর জড়িত। একটা হচ্ছে যে অক্ষ থেকে একটু পর্যন্ত একটা সরণ ভেক্টর কাজ করতেছে না? একটু পর্যন্ত একটা সরণ ভেক্টর আছে, এদিকে আবার বাইরে থেকে আমরা একটা ফোর্স দিছি, বাইরে থেকে আমরা একটা এই যে ফোর্স দিছি, তার মানে ইয়া ফোর্সও কাজ করতেছে, আবার সরণ ভেক্টরও কাজ করতেছে, দুইটা কাজ করে এটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এটা কোনো নির্দিষ্ট দিকে আমি বলতে পারবো না। আমরা কি বলতে পারবো এ থেকে বি এর দিকে গেছে? এটা বলতে পারবো? পারবো না, মানে এটা ঘুরে যাবে। ঘুরে গেলে এটা কোন দিকে গেছে আমরা জানি না, ঠিক আছে। এটা কোনো একটা নির্দিষ্ট দিকে যায়নি, এটা ঘুরে গেছে। তো এই ভেক্টরটাকে বলা হয় অক্ষীয় ভেক্টর। তার মানে পোলার ভেক্টর কি, অক্ষীয় ভেক্টর কি বুঝতে পারছি? অক্ষীয় ভেক্টরের যে টর্কটা আমরা নিউটনের বলবিদ্যাতে ডিটেইলস পড়বো। তাহলে আজকের ক্লাস এতটুকুই, মোটামুটি সব ভেক্টরের পরিচয় দিয়েছি। কালকে ক্লাস থেকে আরো ভেক্টরের ডিটেইলস, আরো ডিপে যাব, আস্তে আস্তে ম্যাথমেটিক্সে যাব। তো আজকে এতটুকুই, টাটা।